হাতে সময় কিন্তু একদম কম, তাই আর নিলে হবে না কিন্তু দম, কারণ আরআরবি গ্রুপ ডির পরীক্ষা 3 আগস্ট থেকে শুরু হতে চলেছে এবং তোমরা জানো 10 দিন আগে কিন্তু তোমার সিটি ইন্টিমেশন চলে আসবে। তুমি চেক করে দেখতে পারবে কোথায় তোমার সিট পড়েছে এবং 3 থেকে 4 দিন আগে তুমি অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তো আরআরবি গ্রুপ ডি কে টার্গেট করে আজকে আমরা 100টা প্রশ্ন করব এবং শুধু প্রশ্ন করব না, এই প্রশ্নের পিছনে থাকা কনসেপ্ট জানবো এবং সেখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে আপকামিং পরীক্ষায় সেগুলো আমরা দেখব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, আরআরবি গ্রুপ ডি 28/11/2025 আসা প্রশ্ন, মানে ঠিক এর আগের বারে যে গ্রুপ ডির পরীক্ষা হয়েছে ডিসেম্বর জানুয়ারিতে, সেই পরীক্ষা আসা প্রশ্ন। কি বলেছে? কোষের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? আত্মঘাতী থলি, সুইসাইড ব্যাগ। সুইসাইড ব্যাগ কাকে বলা হচ্ছে দাদা? সুইসাইড ব্যাগ বলা হচ্ছে লাইসোজোমকে। অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক উত্তর। ভালো করে যদি কোষটাকে দেখো তুমি, এটা একটা কোষের ছবি। এই কোষের মধ্যে থলি আকারে থলির মতো অংশ দেখতে পাচ্ছ, এই থলির মতো অংশ হচ্ছে লাইসোজোম। এ হচ্ছে কোষের মধ্যে কোনো জরাজীর্ণ কোষীয় অঙ্গাণু যদি থাকে তাকে নিজেই গিলে ফেলে, নিজেই সেটাকে আত্মসাৎ করে নেয়, তাই এটাকে আমরা বলছি সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। তোমরা মনে রাখবে, এর সঙ্গে মনে রাখবে রাইবোজোমকে কি বলা হয়? একে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, কারণ এ প্রোটিন তৈরি করে, এই জন্য ওকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। মনে রাখবে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তি ঘর বলা হয়। কোষের শক্তিঘর কাকে বলা হয়? পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? স্যার মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, পোটেনশিয়াল ডিফারেন্স, বলেছে গণনার সঠিক পদ্ধতি কোনটা? দেখো, বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্সের একটা ফর্মুলা আছে। স্যার কি ফর্মুলা? ভি ইকুয়ালস টু ডাব্লু বাই কিউ। ভি ইকুয়ালস টু ডাব্লু বাই কিউ। স্যার ভি মানে কি? ভি মানে হচ্ছে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। স্যার ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে কার্য। স্যার কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আধান। তাহলে কার্য বাই আধান হচ্ছে আমার বিভব প্রভেদ। মনে রাখবে, কার্য বাই আধান মানে বিভব প্রভেদ। কোন অপশানে আছে? স্যার বিভব প্রভেদ ইকুয়াল টু দেখো কৃতকার্য বাই আধান, অপশান সিতে রয়েছে। এর সঙ্গে মনে রাখবে যে এর একক কি হবে? স্যার বিভব প্রভেদের একক কি হচ্ছে? আমি এই সাইডে লিখছি, দেখো বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট হয়। কি হয় বাবা? ভোল্ট। এসআই পদ্ধতিতে একক হচ্ছে ভোল্ট। কার্যের একক কি হচ্ছে? কার্যের একক হচ্ছে জুল। ঠান্ডা ঠান্ডা, কুল কুল, কার্যের একক মনে রাখবে জুল। আর আধান, আধান বা কিউ এর একক হচ্ছে কুলম হয়, কুলম। তাহলে পরীক্ষায় তোমাকে দিতে পারে যে নিচের কোনটি ভোল্টের সমান? 1 ভোল্টের সমান। তাহলে 1 ভোল্টের সমান বললে তুমি কি বলবে? 1 জুল বাই 1 কুলম, বা জুল বাই কুলম কাকে বোঝানো হচ্ছে? না ভোল্টকে বোঝানো হচ্ছে। এটাও কিন্তু তোমরা মনে রাখবে, ইম্পর্টেন্ট পয়েন্ট পরীক্ষায় আসতে পারে। নেক্সট চলে এসো। পরের কোশ্চেনে দেওয়া আছে সপুষ্পক উদ্ভিদদের অঙ্গজ জননের একটা সুবিধা কি? দেখো, কিছু কিছু উদ্ভিদ আছে যাদের অঙ্গজ জনন হয়। অঙ্গজ জনন মানে কি বাবা? না পাতা থেকে, পাতার কিনারায় মুকুল তৈরি হলো, সেখান থেকে গাছ জন্মে যাচ্ছে, পাথরকুচি গাছের পাতা। কিছু গাছের ডাল আছে, তুমি কেটে লাগিয়ে দিলে, গোলাপ গাছের ডাল কেটে তুমি বসিয়ে দাও, জবা গাছের ডাল কেটে তুমি বসিয়ে দাও, দেখবে সেখান থেকে গাছ তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে কাণ্ডজ মূল তৈরি হবে, সেখান থেকে কাণ্ড থেকে মূল তৈরি হচ্ছে। তাহলে এরকম ভাবে ওদের নির্দিষ্ট অঙ্গ থেকে নতুন উদ্ভিদ জন্মে যাচ্ছে, তাকে আমরা বলছি অঙ্গজ জনন পদ্ধতি। এবার এই অঙ্গজ জননের সুবিধা কি রয়েছে? বলেছে তারা মাতৃ উদ্ভিদ থেকে সম্পূর্ণ কি আলাদা হয়? না, আলাদা হয় না, একই রকমেরই উদ্ভিদ তৈরি হয়। পরের পয়েন্ট বলেছে বীজের থেকে হওয়া উদ্ভিদদের চেয়ে অনেক দেরিতে কি ফুল ফল দেয়? মানে যারা অঙ্গজ জনন করছে তাদের ক্ষেত্রে কি দেরিতে ফুল ফল আসে? যারা বীজ থেকে তৈরি হচ্ছে যে সমস্ত গাছ, তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি ফুল ফল আসে? এরকম কোনো কারণ নেই। এটা আমার ভুল উত্তর, এটা আমার হবে না। পরের অপশন কি বলেছে? বীজের থেকে হওয়া উদ্ভিদদের চেয়ে অনেক আগে ফুল ফল দিতে পারে। আগে দিতে পারে না পরে দিতে পারে আমরা কিছুই বলতে পারবো না, বা একই সময় দিতে পারে সেটাও বলতে পারবো না। যে সময় ফুল ফল আসবে সেই সময়ে আসবে, দেরিতে বা আগে আমরা বলতে পারবো না। পরেরটা কি বলেছে? তারা বীজের থেকে হওয়া উদ্ভিদের চেয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য দেখাতে পারে। এটা আমার হতে পারে। বীজের থেকে হওয়া উদ্ভিদদের যে বৈশিষ্ট্য হয় তার থেকে তোমার যখন কোনো কাণ্ড থেকে যখন অঙ্গজ জনন হচ্ছে সেখানে কিন্তু নতুন বৈশিষ্ট্য চলে আসতে পারে। তাহলে অপশন নাম্বার ডি কিন্তু আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে এসো। দেখো, বিভিন্ন প্রকারের প্রাকৃতিক অঙ্গজ জননের পদ্ধতি এখানে আমি দিয়ে দিয়েছি চার্টের মধ্যে, তুমি দেখে নেবে। মৃতগত কাণ্ডের মাধ্যমে, যেমন আদা, পেঁয়াজ, এদের মাটির তলায় কাণ্ড আছে, সেখান থেকে বংশ বিস্তার করছে। দেখো, অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে আমরুল রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, এরা বংশ বিস্তার করছে। পাতার সাহায্যে বললামই, পাথরকুচি গাছের পাতার সাহায্যে বংশ বিস্তার করছে পাথরকুচি গাছ। এবং এখানে লেখা আছে মূলজ মূলের সাহায্যে, দেখো লেখা আছে পটল, রাঙা আলু। পরে রাখবে ইম্পর্টেন্ট, কাণ্ডজ মূলের সাহায্যে, একটু আগে বললাম কাণ্ডের সাহায্যে বংশ বিস্তার করছে গোলাপ, জবা। পরে রাখবে, বাদ বাকিগুলো একবার করে তুমি এখানে স্ক্রিনশট তুলে নেবে, এগুলো পরীক্ষায় আসতে পারে। নেক্সট কোশ্চেন, নিচের কোন উদ্ভিদ
উদ্ভিদদের পাতার কিনারায় মুকুল আছে? দেখো বলতে বলতে কোশ্চেন দিয়েছে 16/12/2025 আসা প্রশ্ন। তাহলে পাতার কিনারায় মুকুল তৈরি হচ্ছে কার ক্ষেত্রে? স্যার পাথরকুচি গাছের পাতার ক্ষেত্রে, অপশন ডি। নেক্সট কোশ্চেন বলেছে সমযোজী বন্ধন কোভ্যালেন্ট বন্ড গঠিত হয় কিসের মাধ্যমে? দেখো সমযোজী বন্ধন সম্পর্কে একটা ছোট্ট কনসেপ্ট তোমাকে দিয়ে দিচ্ছি, 2 মিনিটের মধ্যে মনে রাখবে। দেখো সমযোজী বন্ধন মনে করো জলের ক্ষেত্রে গঠিত হচ্ছে। জল মানে H2O, এই জল হচ্ছে সমযোজী বন্ধন দেখায়। স্যার জলের মধ্যে কি আছে? একটা অক্সিজেনের পরমাণু আছে আর দুখানা দেখো হাইড্রোজেনের পরমাণু আছে, H2 দুখানা আছে। তাহলে তুমি H কে এদিকে লেখো, H কে এদিকে লেখো, দুখানা H আছে। স্যার অক্সিজেন একটা আছে, অক্সিজেনকে মাঝখানে লিখে দাও। মনে রাখবে হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন আছে। স্যার আমরা জানি হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, আমরা এরকম গুণ চিহ্ন দিয়ে ইলেকট্রনকে প্রকাশ করছি। এই হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের বাইরের কক্ষে আমার একটা ইলেকট্রন। আর স্যার অক্সিজেনের বাইরের কক্ষে কতগুলো করে ইলেকট্রন থাকে? স্যার 6টা ইলেকট্রন থাকে। কারণ মনে রাখতে হবে বাইরের কক্ষের ইলেকট্রনগুলোই সমযোজী বন্ধন তড়িৎযোজী বন্ধন কিন্তু ঘটায়। বাইরের কক্ষের ইলেকট্রনগুলোই বন্ধন ঘটাতে সাহায্য করে, নতুন নতুন যৌগ তৈরি করতে সাহায্য করে। তাহলে এখানে অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে, আমি ওপরে দুটো লিখলাম, এখানে নিচে দুটো লিখলাম, এপাশে একটা লিখলাম, এপাশে একটা লিখলাম। কেন লিখলাম? তার কারণ হচ্ছে অক্সিজেন বলবে যে আমি একটা ইলেকট্রন হাইড্রোজেনকে দিচ্ছি, এ বলবে আমি একটা ইলেকট্রন হাইড্রোজেনকে দিচ্ছি। হাইড্রোজেন বলবে ঠিক আছে আমিও একটা দিচ্ছি, দিয়ে একটা জোড় তৈরি হবে। কেমনভাবে জোড় তৈরি হবে? এই যে অক্সিজেনের কাছে 4টে ইলেকট্রন এখানে রেখে দিল, ও বললো না 4টে আমি রেখে দেবো, এটা ফিক্সড, এটা আমি ভাঙবো না। বললো ঠিক আছে ভাঙার দরকার নেই, আমি একটা এদিকে দেবো। এই হাইড্রোজেন বললো ঠিক আছে আমিও একটা দিলাম। তাহলে এই দুটো ইলেকট্রন মিলে একটা জোড় তৈরি করবে। এই ইলেকট্রন জোড়ের অধিকার এরও থাকবে, হাইড্রোজেনেরও থাকবে, অক্সিজেনেরও থাকবে। এবারে এই অক্সিজেন বলে ঠিক আছে আমার কাছে তো আরেকটা ইলেকট্রন আছে, ঠিক আছে তাহলে আমি আরেকটা ইলেকট্রন এখানে দিই। হাইড্রোজেন বলে ঠিক আছে আমিও একটা দিচ্ছি, তাহলে এখানেও একটা ইলেকট্রন জোড় তৈরি হবে। এই ইলেকট্রন জোড়ের অধিকার এই হাইড্রোজেনেরও থাকবে, এই অক্সিজেনেরও থাকবে, কারণ এখানে ও দিয়েছে, দান করেছে, তাই না? তাহলে এখানে এখানে একটা ইলেকট্রন দিয়েছে, এদিকে একটা দিয়েছে, তাহলে ইলেকট্রন জোড়টার অধিকার এরও আছে, এরও আছে। এখানে একটা ইলেকট্রন দিয়েছে, এ একটা ইলেকট্রন দিয়েছে, এর অধিকার কার আছে? এরও আছে, এরও আছে, তাই তো? দুই ভাই মিলে একটা গাড়ি কিনেছে, এ 5 লাখ টাকা দিয়েছে, ও 5 লাখ টাকা দিয়েছে। ওই ভাই বলবে ঠিক আছে এই গাড়ির প্রতি আমারও অধিকার আছে, ওই ভাই বলবে আমিও 5 লাখ দিয়েছি, তাহলে আমারও অধিকার আছে। তাহলে দুই ভাইয়ের নামে গাড়ি হবে। দুই ভাই একটা জায়গা কিনেছে, একটা প্লট কিনেছে, এ 5 লাখ দিয়েছে, ও 5 লাখ দিয়েছে। ও বলবে এই প্লটে আমার নামও থাকবে, এই প্লটে আমার নামও থাকবে, এ আমারও অধিকার আছে, আমারও অধিকার আছে, দুজনের সম অধিকার আছে, তাই তো? তাহলে এরকম ভাবে এই ইলেকট্রন জোড়ের অধিকার এরও আছে, এরও আছে, এই ইলেকট্রন জোড়ের অধিকার এরও আছে, এরও আছে। অসুবিধা নেই, ঠিক আছে, কান্নাকাটি করো না, আছে তোমাদের। তাহলে ইলেকট্রন জোড়টা, এই ইলেকট্রন জোড়টা হাইড্রোজেন ব্যবহার করতে পারবে। হাইড্রোজেনের কাছে আর কোনো ইলেকট্রন নেই, হাইড্রোজেনের এই দুখানা ইলেকট্রন, তাই তো? এর অধিকার দুখানা ইলেকট্রন, সম্পত্তি দুখানা ইলেকট্রন। এই হাইড্রোজেনের সম্পত্তি এই দুটো ইলেকট্রন। কিন্তু এই অক্সিজেনের কি হলো? এদিকে দুটো ইলেকট্রন, এদিকে দুটো ইলেকট্রন, ফিক্সড ডিপোজিট করা ছিল, তাহলে 4টে ইলেকট্রন। আবার এখান থেকে দুটো পাবে, এখান থেকে দুটো পাবে, তাহলে এই অক্সিজেনের টোটাল 8খানা ইলেকট্রন হয়ে গেল। আমাদের সুস্থ মানুষজনের পক্ষে কি হয়? আমরা কি চাই? আমরা একটা চাকরি বাকরি চাই, পড়াশোনা করছে, সুন্দর একটা চাকরি বাকরি হবে, একটা বিয়ে হবে, বউ হবে সুন্দর দেখে, তাই তো? একটা বাড়ি হবে, হ্যাঁ গাড়ি হবে, এটা চাই। মেয়েদের ক্ষেত্রে একটু সোনা দানা হবে, এগুলো চাই আমরা। তাহলে আমাদের এরকমভাবে চাওয়া পাওয়াগুলো রয়েছে যে আমাদের এই এই জিনিসগুলো চাই, তাই তো? এই এই জিনিসগুলো 4-5 রকম 6 রকম জিনিস পেলে আমরা কি হব না? পূর্ণ হয়ে যাব, আমাদের স্বপ্ন সফল হয়ে যাবে। তেমনভাবে প্রত্যেকটা মৌলের স্বপ্ন হচ্ছে, প্রত্যেকটা মৌলের স্বপ্ন হচ্ছে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন। বাইরের কক্ষে যদি 8টা ইলেকট্রন হয়ে গেল তাহলে ওরা হচ্ছে নিজেকে সফল ভাববে। কিন্তু আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রে কিছু মানুষ আছে যারা সাধু সন্ন্যাসী মানুষ। বলে হ্যাঁ স্যার, বললাম হ্যাঁ সাধু সন্ন্যাসী মানুষ আমরা দেখেছি। তারা কি এরকম গাড়ি বাড়ি বউ বাচ্চা চায়, সোনা দানা চায়? না স্যার চায় না। তারা কি চায়? তারা একটুখানি ভগবানের সেবা করতে চায়, একটুখানি ভগবানের নাম করতে চায় এবং একটু খাদ্যদ্রব্য, ভগবানের নাম গান করব আর ভগবানের ইচ্ছায় আমাকে একটুখানি ব্যাস খাদ্য পানীয় দিলেই আমার জীবন চলে যাবে, তাই তো? তারা বিশাল বিশাল কিছু চায় না। তারা কি করছে না, কোথাও মন্দিরে চলে যাচ্ছে, মন্দিরে গিয়ে একটুখানি ঠাকুরের নাম দেব, ঠাকুরের নাম গান করছে আর একটু খাদ্যদ্রব্য চাইছে, অন্ন বস্ত্র বাসস্থান হলেই তারা সন্তুষ্ট, তাই তো? তাহলে সেরকম ভাবে মৌলের মধ্যে কিছু মৌল আছে যেরকম সাধু সন্ন্যাসী মৌল। বলে হ্যাঁ স্যার, বললাম হ্যাঁ সাধু সন্ন্যাসী মৌল। ওরা বাইরের কক্ষে 8টা ইলেকট্রন চায় না, ওরা চায় না, ওরা দুটো ইলেকট্রন চায়, একটু অন্ন বস্ত্র বাসস্থান হলেই হবে। না আমার এই সমস্ত দরকার নেই, অট্টালিকা দরকার নেই, একটু আমি দুটো ইলেকট্রন হলেই আমরা সন্তুষ্ট। সেই সাধু সন্ন্যাসী মৌল হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের 2খানা ইলেকট্রন হলেই ও সন্তুষ্ট। তার মানে এই হাইড্রোজেনের ক্ষেত্রে 2খানা ইলেকট্রন নিয়েও সন্তুষ্ট হয়ে গেল, ও পূর্ণ হয়ে গেল। এই হাইড্রোজেন 2খানা ইলেকট্রন নিয়ে পূর্ণ হয়ে গেল। কিন্তু অক্সিজেন সহ অন্যান্য মৌলগুলো 8খানা করে ইলেকট্রন
চায়, ঠিক আছে। তাহলে এরা কি করলো দেখো বাবা, এখানে এখানে হচ্ছে আমাদের গল্প হচ্ছে এই অক্সিজেন এই হাইড্রোজেনের সঙ্গে একটা ইলেকট্রন জোড়ের মাধ্যমে, একটা ইলেকট্রন দিয়েছিল এ একটা দিয়েছিল, ফলে একটা বন্ধন তৈরি করলো। এদিকে কি হলো, এই হাইড্রোজেন এই অক্সিজেনের সঙ্গে একটা ইলেকট্রন জোড় তৈরি করলো, একটা বন্ধন তৈরি করলো। এই যে বন্ধন তৈরি করলো, এই বন্ধনটাকে আমরা বলছি সমযোজী বন্ধন। আর একটা করে ইলেকট্রন দিয়েছে বলে সমযোজী এক বন্ধন। তাহলে এও ইলেকট্রন দিল, দুজনে সমভাবে সেটাকে ব্যবহার করলো, এটার নামই হচ্ছে সমযোজী বন্ধন। স্যার যদি দুটো করে দিত, যদি এ দুটো ইলেকট্রন দিত, এ দুটো ইলেকট্রন দিত, এরকমও বিভিন্ন মৌল আছে, তখন হতো সমযোজী দ্বিবন্ধন। যদি স্যার তিনটে করে দিত, এ তিনটে ইলেকট্রন দিত, তাহলে হতো সমযোজী ত্রিবন্ধন। স্যার যদি চারটে করে ইলেকট্রন দেয়, চারটে করে ইলেকট্রন বাবা দিতে পারবে না, ম্যাক্সিমাম তিনটে করে দিতে পারবে, একটা দিতে পারে ইলেকট্রন, এ একটা দিতে পারে, তাহলে সমযোজী এক বন্ধন। এ দুটো দিতে পারে, তাহলে সমযোজী দ্বিবন্ধন। এ তিনটে দিতে পারে, তাহলে সমযোজী ত্রিবন্ধন। কিন্তু মৌল অনুযায়ী এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধনের ভাগ আছে। সবাই তিনটে দিতে পারবে না, কিছু কিছু মৌল তিনটে দিতে পারবে, কিছু মৌল দুটো, কিছু মৌল একটা, চারটে হবে না। তাহলে এটা হলো আমাদের কনসেপ্ট, সমযোজী বন্ধনের কনসেপ্ট। কোশ্চেনে চলে আসো, বলেছে সমযোজী বন্ধন গঠিত হচ্ছে নিউট্রন বর্জনের মাধ্যমে। হবে এটা? হবে না স্যার। ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে। ইলেকট্রন স্থানান্তর করছে না, স্থানান্তর করছে না। বলেছে প্রোটন গ্রহণের মাধ্যমে, প্রোটন তো এখানে আসছেই না। বলেছে ইলেকট্রন ভাগ করে নেওয়ার মাধ্যমে, ভালো করে পড়ো, ইলেকট্রন ভাগ করে নিচ্ছে, এই ইলেকট্রন দিচ্ছে, এই ইলেকট্রন দিচ্ছে, সেই ইলেকট্রন জোটটাকে ভাগ করে নিচ্ছে, এরও অধিকার, এরও অধিকার। গাড়ি কিনছে, গাড়ি দুজন মিলে কি করছে, ভাগ করে নিচ্ছে, মানে শেয়ার করছে। হ্যাঁ, জমি কিনছে দুই ভাই মিলে, তাহলে সেটাকে শেয়ার করছে। তাহলে এখানে হচ্ছে ইলেকট্রনকে শেয়ার করছে, ইলেকট্রন ভাগ করে নিচ্ছে। অপশন ডি কিন্তু আমার সঠিক উত্তর। কনসেপ্ট চাই, কনসেপ্ট না পারলে কিন্তু এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। এবং এখান থেকে যদি ডেপথে কোশ্চেন দেয় যে কোন মৌলের মধ্যে কি বন্ধন রয়েছে, কতগুলো বন্ধন রয়েছে, কোথায় এক বন্ধন আছে, কোথায় দ্বিবন্ধন আছে, কোথায় ত্রিবন্ধন আছে, তোমাকে পড়তে হবে। এগুলো কোর্সের ভেতর ডিটেলসে আমি পড়াই, তুমি না পড়ে থাকলে পড়তে থাকবে। আর যদি মনে হয় স্যার আপনার কাছ থেকে পড়বো, আপনাদের ব্যাচ থেকে পড়বো, তাহলে আমাদের ব্যাচ রয়েছে ইও স্টাডি অ্যাপের মধ্যে, ওখানে আমি সায়েন্সটা পুরো ডিটেলসে পড়াচ্ছি। বন্ধু বান্ধব যারা আছে জিজ্ঞেস করে দেখবি পুরো কনসেপ্ট ধরে ধরে আমি কেমনভাবে পড়াই। সময় লাগবে, একটু সময় নিয়ে তোমাকে পড়তে হবে। যদি ভাবছো স্যার আমরা পরের বছরের পরীক্ষা দেবো, পরের বছরের জন্য আমরা গ্রুপ ডি বা এনটিপিসি বা আমাদের এলপি টেকনিশিয়ান এই সমস্ত পরীক্ষা দিতে চাই, তাহলে তোমরা রেলওয়ের কোর্সে ভর্তি হয়ে যাবে। স্যার রেলওয়ের কোর্স কোনটা? রেলওয়ে ফাউন্ডেশন 2026 ব্যাচ চলছে, ওই ব্যাচের মধ্যে ভর্তি হয়ে যাও। স্যার আমরা এসএসসির পরীক্ষা দিতে চাই, তাহলে এসএসসির জন্য এসএসসি ফাউন্ডেশন রয়েছে, পুলিশের জন্য পুলিশ নিউ ফাউন্ডেশন বেরিয়ে গেছে, সেখানে তুমি যুক্ত হতে পারো। বা যদি ভাবছো স্যার আমি এই যে পুলিশের নিউ ফাউন্ডেশন, এখানে তুমি পেয়ে যাবে। এছাড়াও তোমরা দেখে নাও পঞ্চায়েতের রয়েছে আমাদের ব্যাচ, কারণ পঞ্চায়েতে ভ্যাকেন্সি আসছে। পিএসসি মিসলেনিয়াসের রয়েছে, আইসিডিএস, অনেকে কমেন্ট করছিল স্যার আইসিডিএস এর ব্যাচ কবে আসবে। আইসিডিএস এর ব্যাচ কিন্তু আমাদের সামনেই আসতে চলেছে, এখন থেকে এনরোল করে নাও, এক সপ্তাহের মধ্যে কিন্তু শুরু হবে। এছাড়া আমাদের রয়েছে নতুন এসএসসি জিডি 2027 জন্য কিন্তু জিডি পরীক্ষা এখানে ক্লিয়ার হয়ে যাবে। প্রচুর ছেলেপেলে ক্লিয়ার করেছে, তোমরাও ক্লিয়ার করতে পারবে। তার জন্য ইও স্টাডি অ্যাপকে ডাউনলোড করবে। প্রত্যেকটা ক্লাস আমরা লাইভে করাই, সেই লাইভ ক্লাসগুলো রেকর্ডের আকারে থাকে, যতবার খুশি তুমি পরীক্ষার আগে দেখতে পারবে, তোমার যতদিন অ্যাক্সেস থাকবে দেখতে পাবে। পিডিএফ মক টেস্ট তুমি এখান থেকে পেয়ে যাবে। এছাড়া ডাউট সলভের টিচার থাকবে, তোমাকে ডাউট সলভ করে দেবে। এবং ইও স্টাডি অ্যাপ তুমি গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবে। আরও বিস্তারিত জানার জন্য কন্ট্যাক্ট নাম্বার তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ বাবা, কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবে। আমাদের নেক্সট কোশ্চেন চলে আসো, মানুষের ক্ষেত্রে বাবা মায়ের মধ্যে কে শিশুর লিঙ্গ নির্ধারণ করছে? কোনো শিশু যখন জন্মায় সে কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে, সেটাকে নির্ণয় করছে কে বা নির্ধারণ করছে কে? পিতামাতার মধ্যে মনে রাখবে নির্ধারণ করছে পিতা। কেন পিতা নির্ধারণ করছে? কারণ পিতার মধ্যে XY ক্রোমোজোম আছে এবং মাতার মধ্যে XX ক্রোমোজোম আছে। তো মাতা সবসময়ই X ক্রোমোজোম দেবে, কিন্তু পিতা কোনো সময় X ক্রোমোজোম দিতে পারে, কোনো সময় Y ক্রোমোজোম দিতে পারে। যদি X ক্রোমোজোম দেয় তাহলে XX কন্যা সন্তান হবে, আর পিতা যদি Y ক্রোমোজোম দেয় তাহলে Y আর X মিলে XY মানে পুত্র সন্তান হবে। তাহলে কন্যা বা পুত্র সন্তান হওয়ার জন্য কিন্তু পিতাই দায়ী। মনে রাখবে অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেন, একটি বস্তুর উপর প্রযুক্ত স্থির বল দ্বারা কৃতকার্যের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? বলেছে স্থির বল দ্বারা কৃতকার্য। আমরা জানি কার্য সমান সমান কি হয় বাবা? কার্য সমান সমান তোমরা পড়ে রাখবে, কার্য সমান সমান বল ইন্টু স্মরণ হয়, বল ইন্টু স্মরণ হয়। এবারে দেখো বলেছে বল দ্বারা কৃতকার্য কখনোই শূন্য হতে পারে না। বল দ্বারা কৃতকার্য কি শূন্য হতে পারে না? তুমি একটা দেয়ালকে ঠেলছো, দেয়ালের কি স্মরণ হবে? দেয়াল কি সরবে? না স্যার, সরবে না। তো দেয়ালে যদি স্মরণ না হয় তাহলে কৃতকার্য কি হবে? স্যার শূন্য হবে। তাহলে শূন্য হতে পারে, কিন্তু এরা বলেছে হতে পারে না, তার মানে ভুল বলেছে, অপশন 2 পড়ো, যদি বল এবং স্মরণের দিক একই হয় তাহলে কাজ ধনাত্মক হবে। একদম ঠিক বলেছে। তুমি স্রোতের দিকে সাঁতার কাটছো, তোমার স্রোত যেদিকে তুমি সাঁতার কাটছো সেদিকে, তাহলে একই দিকে সাঁতার কাটছো, তোমার স্মরণও হচ্ছে সেই দিকে, তাহলে এটা বলের
দিকে কার্য বা ধনাত্মক কার্য, বা তুমি অভিকর্ষ দিকে আসছো, নিচে নামছো, সিঁড়ি দিয়ে নিচে নামছো, তাহলে অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, তোমার বলটাও নিচের দিকে কাজ করছে, তোমার সরণও নিচের দিকেই হচ্ছে, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক কার্য। কিন্তু যদি উল্টো হয়, তুমি স্রোতের বিপরীতে সাঁতার কাটো, বা তুমি সিঁড়ি দিয়ে মনে করো ওপরের দিকে উঠছো, অভিকর্ষের বিপরীত দিকে উঠছো, তাহলে তুমি কি করছো, অভিকর্ষের বিরুদ্ধে কাজ করছো, তখন হয় ঋণাত্মক কার্য। তার মানে এটা আমার ঠিক বলেছে, বল এবং সরণের দিক যদি একই হয় ধনাত্মক কার্য, ঠিক বলেছে। পরেরটা দেখো, কৃতকার্যের স্যার এসআই একক হচ্ছে জুল, একদম কৃতকার্যের এসআই একক জুল, আমরা জানি সিজিএস এ আর্গ হয়, এসআইতে জুল হয়, এটাও আমার ঠিক বলেছে। তাহলে অপশন 2 ঠিক, অপশন 3 ঠিক। কোথায় দেওয়া আছে? ডিতে দেওয়া আছে, অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর। তাহলে এরকম ভাবে কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিচ্ছে, এবং কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু এবারেও আসবে। তুমি যদি ভাবো যে আমি 500 কোশ্চেন পড়ে চলে যাবো দাদা, তাহলে কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে না ভাই, লিখে রাখো, কারণ এই সমস্ত কোশ্চেন দেখে আশা করছি তোমার মাথায় ঢুকছে, কনসেপ্ট লাগবে। অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যালকেন অণুর হাইড্রোজেন পরমাণুর কি ঘটে? অ্যালকেন, তাই জানতে হবে স্যার অ্যালকেনের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া কি লাগে, অ্যালকেনটা কি জানি স্যার, অ্যালকেন কি হয়? মনে রাখবে যে অ্যালকেনকে আমরা কি বলছি, অ্যালকেনকে আমরা বলছি সম্পৃক্ত হাইড্রোকার্বন। স্যার হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন আর কার্বন নিয়ে তৈরি হবে, আর সম্পৃক্ত মানে কার্বন কার্বন এক বন্ধন থাকবে। স্যার তার মানে কি? যেমন হচ্ছে মিথেন, CH4, এখানে কার্বনের চারদিকে 4টে হাইড্রোজেন এক বন্ধন করে আছে, ঠিক আছে। যেমন ইথেন হচ্ছে একটা অ্যালকেন, স্যার এটা কি হয়? এটা হচ্ছে C2H6 হয়, কার্বন কার্বন এক বন্ধন করে আছে, আর এখানে এর 3 দিকে কি আছে? 3টে হাইড্রোজেন। কার্বনের 4টে হাত, বাবা মা কালীর 4টে হাত, কার্বনেরও 4টে হাত, এই কার্বনের 4টে হাত, চারদিকে 4টে হাইড্রোজেন, এই কার্বনের 4টে হাত, তার মধ্যে 3 দিকে 3টে হাইড্রোজেন, একদিকে আছে কার্বন, এই কার্বনেরও 4টে হাত হবে, একদিকে এইদিকে কার্বন চলে এসছে, আর অন্য 3 দিকে 3টে হচ্ছে হাইড্রোজেন চলে আসবে। ক্লিয়ার? স্যার বুঝলাম স্যার, এক বন্ধন হবে, বুঝতে পারলাম। এরকম ভাবে সংকেতগুলো আসছে কি করে, এ আপনি বলছেন কি করে? CH4 এরকম ভাবে মুখস্থ করেছেন নাকি C2H6 মুখস্থ করেছেন? মুখস্থবিদ্যা আছে? না বাবা, মুখস্থবিদ্যা নেই আমার। এখানে আমি জানি অ্যালকেনের সংকেত CnH2n+2 হয়। কার্বন যখন এক হয়, কার্বন যখন এক বসিয়ে দেবে এন এর মান, তাহলে এখানে C1 চলে আসবে, এখানে এক বসিয়ে দেবে, 2 একে 2, আর এখানে 2 যোগ করলে 4 আসবে, তাহলে C1H4, তার মানে এখানে 1 দিইনি, আমি CH4 লিখেছি। স্যার বুঝলাম, এক বসালে পরে আসছে এখানে সংকেত, কিন্তু নাম কি করে দিচ্ছেন? এক কার্বন যুক্ত হলে মিথ হয়, আর অ্যালকেন এন আসে, ঠিক আছে, তাহলে মিথ এন। 2 কার্বন হলে ইথ হয়, আর তার সঙ্গে এন আসে ইথেন। 3 কার্বন হলে প্রোপ হয়, তার সঙ্গে এন আসে প্রোপেন। 4 কার্বন হলে বিউট হয়, তার সঙ্গে এন আসবে বিউটেন। 5 কার্বন হলে পেন্টা হয়, 6 কার্বন হলে হেক্সা হয়। এগুলো সব কোর্সের মধ্যে আমি পড়িয়েছি, এগুলো রুল, এগুলো হচ্ছে রুল, পড়তে হবে। তাহলে মিথেন পেয়ে গেলাম, ইথেন পেয়ে গেলাম, স্যার বুঝলাম, অ্যালকেন পেয়ে গেলাম। এর সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে হচ্ছে? স্যার প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে একে কেউ প্রতিস্থাপন করবে। কিভাবে প্রতিস্থাপন করবে? মনে করো মিথেনের সঙ্গে তুমি ক্লোরিনের বিক্রিয়া করে দিলে, ক্লোরিন, হ্যাঁ এর নাম হচ্ছে ক্লোরিন, বিক্রিয়া করলে কি হবে স্যার? স্যার এটাকে একটু ভেঙে লিখুন, ঠিক আছে, ভেঙে লিখলাম। সি এর চারদিকে 4টে হাইড্রোজেন আছে, তার সঙ্গে তুমি ক্লোরিনের বিক্রিয়া করালে, ক্লোরিন দুটো আছে, Cl2, ক্লোরিন পরমাণু দুটো আছে। এবার এ কি করবে? এ হচ্ছে প্রতিস্থাপিত করে দেবে একটা হাইড্রোজেনকে। কি করবে? বলে তুই ভাই এখানে চলে আয়, এই জায়গাটা আমার, এই জায়গাটা আমি নিয়ে নিই, প্রতিস্থাপন করে দেবে। প্রতিস্থাপন বিক্রিয়া আমরা পড়েছি যে কোনো একটা পরমাণু কারুর একটা কোনো যৌগের মধ্যে গিয়ে তাকে প্রতিস্থাপিত করে দেবে। তাহলে একে কি করলো? হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিল। তাহলে কি তৈরি হবে এখানে স্যার? কি তৈরি হবে স্যার? এখানে সি থাকবে, একদিকে এইচ থাকবে, একদিকে এইচ থাকবে, কিন্তু এই এইচটার জায়গায় সিএল চলে আসবে, আর এইচটা চলে যাবে এখানে, তাহলে এইচ সিএল চলে আসবে এখানে, তাহলে এইচ সিএল। তাহলে এখানে কি চলে এলো বাবা? দেখো সি 3টে এইচ আছে, CH3 সিএল হয়ে গেল, আর এখানে HCl চলে এলো। তার মানে কোনো পরমাণু বা কোনো পরমাণু পুঞ্জ কি করবে? ওই জায়গাটা দখল করবে, ওকে অপসারিত করে দেবে। হাইড্রোজেন কি করবে? অপসারিত করে দেবে, ওই জায়গাটা দখল করে নেবে। এবার চলে এসো কোশ্চেনে, বলেছে অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর কি ঘটবে? হ্যাঁ, কোনো অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়ার সময় অ্যালকেনের মধ্যে যে হাইড্রোজেন পরমাণুটা আছে সেটার কি ঘটবে? সেটার কি ঘটবে? এগুলির অণুর সাথে যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল তৈরি করবে? না। এগুলি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জল তৈরি করবে? না। এগুলিকে অন্য পরমাণু বা পরমাণুর দল দ্বারা প্রতিস্থাপিত করা হবে। একদম ঠিক বলেছে, হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয়ে যাবে অন্য পরমাণু দ্বারা, যেমন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল। আর আমার পরেরটা পড়ারই দরকার নেই, নেক্সট কোশ্চেন চলে এসো।
যারা কনসেপ্ট এখনো বুঝতে পারছো না, ভাবছো স্যার এই 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 জিনিসগুলো কি, হাতামাতা ছাতা কি আছে, তাদেরকে পড়তে হবে, বারবার বলছি পড়তে হবে। কনসেপ্ট যারা জানে তারা জানে, যারা কোর্সের এখানে স্টুডেন্ট আছো কমেন্ট বক্সে বলবে এই সমস্ত কনসেপ্ট তোমাদেরকে করিয়েছি। যারা অনেক দিন ধরে আছো, হ্যাঁ যারা 2-3 মাস ধরে আছো তাদের হয়তো এখনো হয়নি, কিন্তু হবে, তোমাদের পড়তে হবে এগুলো, ঠিক আছে? চলো বাবা, ঠিক আছে? তুমি ভাবো 1 মাস আগে ভর্তি হয়ে, যদি ভাবো এখন ভর্তি হয়ে গেলে গ্রুপ ডিতে, তুমি আমাকে বলো স্যার আপনাকে আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, আপনি কোর্স শেষ করে দিন, এই আমার 3 আগস্ট থেকে পরীক্ষা, আমি শেষ করতে পারবো? আমি তোমাকে দিয়ে শেষ করাতে পারবো না, কারণ একটা সময় বাউন্ডেশন লাগে, সময়ের আগে কোনো জিনিস হয় না, তোমাকে অন্তত 6-7 মাস সময় দিতে হবে, পরের বার পরীক্ষার জন্য তুমি এখন থেকে প্রিপারেশন করতে পারো। কিন্তু এখন যদি ভাবো যে আমি এখন থেকে প্রিপারেশন শুরু করবো, পরীক্ষার নোটিশ চলে এসেছে এখন থেকে পড়ি, তাহলে হবে না ভাই। যারা এতদিন ধরে পড়ে আসছে, 1 বছর ধরে পড়ে আসছে, 1.5 বছর ধরে পড়ে আসছে, 8 মাস ধরে পড়ে আসছে, তারা কি দোষ করলো? তাই না? তোমাকে পড়তে হবে, তাহলে নিজেকে সেইভাবে প্রিপারেশন করো, টার্গেট রাখো, আমাকে পড়তে হবে, 7-8 মাস 1 বছরের প্রিপারেশন মানে হাতে সময় রেখে এগিয়ে যাও, ঠিক আছে? কারণ কম্পিটিশন খুব হাই বাবা। চলে এসো আমাদের নেক্সট কোশ্চেনে। যদি একটি ইলেকট্রিক হিটার 1000 ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে, তবে 1 ঘন্টায় কত বিদ্যুৎ খরচ করবে, কত বিদ্যুৎ শক্তি খরচ করবে? আমরা জানি বিদ্যুৎ শক্তি, যেটাকে আমরা বিওটি বলি, বোর্ড অফ ট্রেড ইউনিট বলি, সেটা কিলোওয়াট ইন্টু আওয়ার হয়, কিলোওয়াট ইন্টু আওয়ার। স্যার কত কিলোওয়াট, কত কিলোওয়াট? 1000 ওয়াট মানেই হচ্ছে 1 কিলোওয়াট। 1000 গ্রামে 1 গ্রাম হয়, 1000 ওয়াটে 1 কিলোওয়াট হয়। তাহলে এখানে বসিয়ে দাও, এটা হচ্ছে 1 কিলোওয়াট বলে দিয়েছে, 1 কিলোওয়াট। আর এখানে কি বলেছে? 1 ঘন্টা চললে 1 ঘন্টা, তাহলে 1 আওয়ার। তাহলে 1 কে 1 দিয়ে গুণ করলে 1 পাচ্ছি আমরা, তাহলে 1 কিলোওয়াট আওয়ার মানেই হচ্ছে 1 বিওটি। 1 বিওটি মানে কত হচ্ছে? 1 কিলোওয়াট আওয়ার মানেই 1 বিওটি। অপশানে তো 1 কিলোওয়াট আওয়ার আছেই, অপশন নাম্বার ডি করে দিলে, অপশন নাম্বার ডি। এবার তোমাকে বলে দিতে পারে স্যার কত টাকা বিল আসবে, বলে দিল যে প্রতি ইউনিটের দাম হচ্ছে 8 টাকা করে। প্রতি ইউনিট যদি 8 টাকা হয়, তাহলে 1 মাসের বিদ্যুতের বিলের পরিমাণ কত? এটা যদি 1 দিনের খরচ হয়, তাহলে 30 দিনে কত হবে? 30 ইউনিট। এটাই হচ্ছে ইউনিট, এটাই হচ্ছে 1 ইউনিট, 1 বিওটি। তাহলে এটাই হচ্ছে 1 ইউনিট, 1 দিনে মনে করো হচ্ছে, তাহলে 30 দিনে কত হবে বার করবে, তাকে তুমি 8 দিয়ে গুণ করে দেবে। এই সমস্ত ক্যালকুলেশন এখানেও করিয়েছি, ইউটিউবে দেখে নেবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করা হলো, দুটো বস্তুর মধ্যে দূরত্বকে তুমি দ্বিগুণ করলে এবং বাকি সবকিছু অপরিবর্তিত রেখে দিলে, তাহলে মহাকর্ষীয় বলের কি প্রভাব পড়বে? মহাকর্ষ বলের একটা ফর্মুলা আছে, দুটো বস্তুর ভর, আমি আগের ক্লাসেও করিয়েছি এই টাইপের কোশ্চেন, এই টপিকের উপরে কোশ্চেন আগের ক্লাসেও করিয়েছি। আগের ক্লাস দেখবে, ইউটিউবের মধ্যেই দেওয়া আছে, আগের ক্লাসগুলো কভার করবে। বড় বড় ক্লাস করাচ্ছি, 100টা করে কোশ্চেনের ক্লাস করাচ্ছি, কমপ্লিট করে চলে যাও, এখান থেকে তুমি অনেক কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো M1 ভরের বস্তু আছে, M2 ভরের বস্তু আছে, দূরত্ব তাদের মধ্যে যদি r হয়, তাহলে মহাকর্ষ বলের ফর্মুলা G M1 M2 নিচে হচ্ছে r স্কয়ার, নিচে হচ্ছে r স্কয়ার। এবারে বলেছে দুটো বস্তুর মধ্যে দূরত্বকে দ্বিগুণ করে দিলে, দূরত্ব মানে r, আর কে তুমি দ্বিগুণ করে দিয়েছো, তাহলে আর এর জায়গায় কি বসাবে? আর এর জায়গায় তুমি এখানে 2r বসিয়ে দেবে। তাহলে এখানে G M1 M2 এগুলো কনস্ট্যান্ট আছে, আর এর জায়গায় তুমি 2r বসিয়ে দিলে, 2r এর হোল স্কয়ার করে দিলে, তাহলে ব্যাকেট যদি তুলে দাও এখানে কত চলে আসবে? এটা 4r স্কয়ার চলে আসবে। কিন্তু নিচে আসবে, যেহেতু নিচে আসছে 4r স্কয়ার, তাহলে দেখো আগের থেকে 1/4 হয়ে যাবে, 1/4 হয়ে যাবে। অপশন বি। জলের দরে ফলের রস লাগছে কিনা বলবে, কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে আসো। স্যার লোহার ক্ষয় বা মরিচা রোধ করতে সাধারণত কোন পদ্ধতি ব্যবহার করা হয়? লোহায় মরচে পড়া রোধ করতে, সহজ প্রশ্ন এটা। স্যার ধাতুকে রং বা তেলের প্রলেপ দিতে হবে, একদম দিতে হবে, দেওয়া যেতে পারে। ধাতুকে বারবার গরম করতে হবে, ধাতুকে বারবার গরম করব না। কোথাও আমরা দেয়ালে জানলা দরজায় যত লোহা পত্র জিনিসপত্র আছে আমরা কি গরম করবো নিয়ে বসে বসে? না গরম জল ছেটাবো? হবে না। ধাতুকে নিয়মিত জল দিয়ে ঠান্ডা করতে হবে? না দাদা, ধাতুকে প্রতিদিন জল দেওয়া যাবে না, তাহলে মরচে বেশি করে পড়বে। ধাতুকে অ্যাসিডে ডুবিয়ে রাখতে হবে? না, অ্যাসিডে ডুবিয়ে রাখলে পারে বেশি, আরো বেশি করে মরচে পড়বে, হবে না। স্যার মরচে পড়তে গেলে কি করতে হয়? মরচে পড়তে গেলে মনে রাখবে জল দরকার বা জলীয় বাষ্প দরকার বা জল দরকার, তার সঙ্গে অক্সিজেন দরকার। তাহলে অক্সিজেন, অক্সিজেন, এই জল বা জলীয় বাষ্প এবং লোহা এগুলো রিয়াকশন করে মরচে তৈরি হয়। স্যার মরচের সংকেত কি? মরচের সংকেত পড়ে রাখবে, পরীক্ষা আসবে Fe2O3, XH2O, XH2O। এখানে অনেক বইতে লেখা আছে 23H2O, হ্যাঁ অনেক বইতে লেখা আছে 12H2O, এরকম লেখা আছে, আমি X লিখে দিলাম, অপশনে যেরকম থাকবে লিখে দেবে। Fe2O3, XH2O হচ্ছে মরচের সংকেত। শোধক ফেরিক অক্সাইড মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। নিচের কোনটি কলয়েড দ্রবণের উদাহরণ নয়? কলয়েড দ্রবণের উদাহরণ নয় কোনটা? ধোঁয়া একটা কলয়েড দ্রবণ, কুয়াশা কলয়েড দ্রবণ, দুধ কলয়েড দ্রবণ। স্যার বায়ু, বায়ু কলয়েড দ্রবণ হবে না, বায়ু হচ্ছে একটা প্রকৃত দ্রবণ। বায়ুর মধ্যে আমরা জানি বিভিন্ন গ্যাসীয় উপাদান, অক্সিজেন থেকে, নাইট্রোজেন থেকে, হাইড্রোজেন থেকে, কার্বন ডাইঅক্সাইড থেকে, জলীয় বাষ্প থেকে, এগুলো মিশে রয়েছে। তাই বায়ু হচ্ছে একটা কলয়েডীয় দ্রবণ নয়, এটা একটা প্রকৃত দ্রবণের মধ্যে পড়ছে। এখানে অক্সিজেন নাইট্রোজেন দেওয়া আছে, তার কারণ বায়ুর মধ্যে অক্সিজেনের পরিমাণ আর নাইট্রোজেনের পরিমাণই বেশি থাকে। অক্সিজেন কত থাকে?
20.98%, বা অনেক বইতে লেখা আছে এটাকে 21%। নাইট্রোজেন কত আছে? 78%। ডাইরেক্টলি পরীক্ষা কিন্তু কোশ্চেন দেয় যে পরিবেশে নাইট্রোজেনের পরিমাণ কত, বলতে হবে 78%। অক্সিজেনের পরিমাণ কত? 20.98% বা 21% তোমাকে অপশনের মধ্যে দিয়ে দেবে। এছাড়া অন্যান্য গ্যাস, কার্বন ডাইঅক্সাইড 0.03% মনে রাখবে। বাদ বাকি অন্যান্য যে হাইড্রোজেন আছে, আর্গন আছে, এই সমস্ত গ্যাসের পরিমাণ খুব কম রয়েছে, পয়েন্টে রয়েছে, পরে রাখবে। দেখো একটু আগেই বললাম তোমাকে দুধ দেখো কলোয়েড দ্রবণ। একটু আগে তোমরা দেখলে ধোঁয়া হচ্ছে কলোয়েড দ্রবণ। কুয়াশা নিচে লেখা আছে, কুয়াশা হচ্ছে কলোয়েড দ্রবণ। বিভিন্ন টাইপের কলোয়েড দ্রবণের নাম লেখা আছে, কাকে ইমালশন বলে, কাকে কঠিন সল বলে, কাকে জেল বলে, কাকে তরল এরোসল বলে, কাকে কঠিন এরোসল বলে। এগুলো পড়ে রাখবে, 4টা স্ক্রিনশট তুলে নাও, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে। নেক্সট কোশ্চেনে চলে আসো। নিচের কোনটি কলোয়েডের বৈশিষ্ট্য? আচ্ছা, নিচের কোনটা কলোয়েডের বৈশিষ্ট্য? দেখো কলোয়েড যে দ্রবণগুলো রয়েছে, যেমন দুধ বলো, রক্ত বলো, কুয়াশা বলো, ধোঁয়াশা বলো, এগুলো কলোয়েড দ্রবণ। এই কলোয়েড দ্রবণের মধ্যে দ্রাবের কণার যে ব্যাস, সেটা 10⁻⁻5 থেকে 10⁻⁻7 সেন্টিমিটার তোমরা পড়ে রাখবে। এবং এটা দ্রাবকের মধ্যে গুলে যায় না, ইতস্ততভাবে ঘুরে বেড়ায়। যেমন রক্ত তুমি বুঝতে পারবে, বা ভাতের ফ্যান দেখলে বুঝতে পারবে, সেখানে যে স্টার্চের কণা, ভাতের মধ্যে স্টার্চের কণা বা রক্তের মধ্যে যে রক্তকণিকা, ওটা ঘোরাঘুরি করছে। ও কি পুরোপুরি মিশে যাচ্ছে? না দাদা, পুরোপুরি মিশছে না। বা থিতিয়ে পড়ছে? না, পুরোপুরি থিতিয়েও পড়ছে না, তাহলে ঘোরাঘুরি করছে। এবং সেটা হচ্ছে তোমার আমাদের কলোয়েডীয় দ্রবণ। এবং এই কলোয়েডীয় দ্রবণ কিন্তু তোমরা পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে যেতে পারবে না, কিন্তু ফিল্টার কাগজের মধ্যে দিয়ে চলে যাবে। ফিল্টার কাগজের মধ্যে দিয়ে, ছাঁকনির মধ্যে দিয়ে তুমি বের করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু পার্চমেন্ট কাগজকে ভেদ করে যেতে পারবে না। তাহলে মনে রাখবে, এটা হচ্ছে ফিল্টারেশন করা যাবে না, ছাঁকন পদ্ধতির মাধ্যমে আলাদা করা যায়। বলেছে যায় না, ঠিক আছে? ছাঁকন পদ্ধতির মাধ্যমে আলাদা করা যাবে না। দুধ বেরিয়ে যাবে, রক্ত বেরিয়ে যাবে। তাহলে রেখে দিলে পারে কণাগুলো থিতিয়ে পড়বে না, দাদা থিতিয়ে পড়বে না। কণাগুলো আলোর বিচ্ছুরণ ঘটায়। একদম, তুমি কোনো কলোয়েডীয় দ্রবণের মধ্যে দেখবে আলো ফেলবে, সেখানে টিন্ডাল প্রভাব দেখা যাবে, আলোর বিচ্ছুরণ দেখা যাবে। আমরা কদিন আগে টেস্ট করছিলাম হলুদ দিয়ে, অন্ধকারের মধ্যে জলের মধ্যে হলুদ দিয়ে সেখানে লাইট দিচ্ছিলাম, দেখছিলাম জলজল করছিল। কেন জলজল করছিল? কারণ হলুদ গুঁড়োগুলো তার ভেতরে ঘুরে বেড়াচ্ছিল, সেটা হচ্ছে কলোয়েডীয় দ্রবণ তৈরি করছিল। বা তোমরা বাড়িতে দেখবে দুধের মধ্যে লাইট ফেলবে, দেখবে আলো চারদিকে ছড়িয়ে পড়ছে দ্রবণের মধ্যে, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে। অপশন ডি আমরা বলবো ঠিক উত্তর। এটা হচ্ছে তোমার ধর্মটাকে বললাম টিন্ডাল এফেক্ট, পড়ে রাখবে, ঠিক আছে? অনুবীক্ষণ যন্ত্রের নিচে কণাগুলো দেখা যায় না, দেখা যায়। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে তুমি দেখতে পাবে, ভাতের ফ্যান দেখলে তুমি নর্মালি দেখতে পাবে যে স্টার্চের কণা ঘুরছে, রক্তের মধ্যে কণিকা রয়েছে, ঠিক আছে? দুধের মধ্যে ওখানে তোমার চর্বির কণা রয়েছে, দেখতে পাবে। তাহলে এটা আমার ভুল বলেছে, অপশন সি আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। শব্দ তরঙ্গের প্রাবল্য এবং কোমলতার ক্ষেত্রে নিচের কোনটি সত্য? শব্দ তরঙ্গের প্রাবল্য, লাউডনেস, কতটা জোরে শব্দ হবে, এবং সফটনেস, কোমলতার ক্ষেত্রে কোনটা সঠিক? বলেছে শব্দের বিস্তার কোমল শব্দের চেয়ে কম হবে। মানে প্রবল শব্দের বিস্তার কোমল শব্দের চেয়ে কম হবে, এটা হতে পারে? প্রবল শব্দ তো জোরে হবে, তার বিস্তার তো জোরে হবে, অ্যাম্পলিটিউড জোরে হবে। আমি জোরে আওয়াজ করছি, তাহলে তার বিস্তার জোরে হবে, আর বেশি হবে। আর যদি কোমল আওয়াজ করি, আস্তে আস্তে বলি, তাহলে কি হবে? না, তার প্রাবল্য কম হবে। তাহলে এটা আমার ভুল বলেছে, এটা আমার ভুল অপশন। প্রবল শব্দ কোমল শব্দের চেয়ে বেশি শক্তি থাকে, একদম থাকবে। তুমি জোরে শব্দ করতে গেলে তোমাকে বেশি শক্তি দিতে হবে, তুমি আস্তে আস্তে শব্দ করলে তোমাকে কম শক্তি দিতে হবে। তাহলে এটা ঠিক বলেছে যে প্রবল শব্দে কোমল শব্দের চেয়ে বেশি শক্তি থাকবে। পরেরটা কি বলেছে? শব্দের প্রাবল্য হলো কানের সংবেদনশীলতার একটি পরিমাপ। একদম, শব্দের প্রাবল্য কানের সংবেদনশীলতাকে জাগিয়ে দেবে। কাউকে তুমি আস্তে রাখলে, ওই, ঠিক আছে, সে মনে করো কানে কালা, শুনতে পাবে, তার কানকে সংবেদনশীল করবে না, ঠিক আছে? আর কাউকে তুমি ডাকলে, ঠিক আছে, কান মনে করো সংবেদনশীল, ঠিক আছে, আস্তে করে ডাকলে ওই, ও ঠিক শুনে নেবে, ঠিক আছে? কি বলছিস রে, ঠিক আছে, টুক করে শুনে নেবে, তাই তো? হ্যাঁ, মেয়েদের কান বেশি সংবেদনশীল হয়, এখান থেকে মাথায় আসছে মেয়েদের কান। ছেলেটা দেখবে টুক করে রাখলো, ঠিক আছে, ঠিক মেয়েরা শুনে নেবে, কোনো ছেলে শুনতে পাবে না, ঠিক আছে, তাহলে মেয়েরা শুনতে পাবে। তাহলে এটা আমার ঠিক বলেছে, অপশন নাম্বার 3 সঠিক। তাহলে 2 এবং 3 আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার এ। এইভাবে কনসেপচুয়াল প্রশ্ন তোমাকে পড়তে হবে, ঠিক আছে? চলো বাবা। যখন একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি উত্তল লেন্সের মধ্যে দিয়ে যায়, তখন প্রতিসরণের পরে কি ঘটে? উত্তল লেন্স কেমন হয় স্যার? মাঝখানটা মোটা, দুই সাইডে কি হচ্ছে? সরু হচ্ছে। এবং এখান দিয়ে যদি সমান্তরাল রশ্মি যাচ্ছে, এটা হচ্ছে প্রধান অক্ষ, সেখান দিয়ে যদি সমান্তরাল রশ্মিকে আমি পাঠিয়ে দিই ভাই, তাহলে সমান্তরাল রশ্মি গেল গিয়ে একটা বিন্দুতে মিলিত হবে। সমান্তরাল রশ্মি গেল একটা বিন্দুতে মিলিত হবে। যত সমান্তরাল রশ্মি পাঠাবে একটা বিন্দুতে গিয়ে তারা মিলিত হবে। এই বিন্দুটাকে আমরা বলি লেন্সের মুখ্য ফোকাস। এবং একটা বিন্দুতে মিলিত হচ্ছে বলে আমরা উত্তল লেন্সকে বলছি অভিসারী লেন্স। উত্তল লেন্স কি বলছি? অভিসারী লেন্স বলছি। কোন অপশনে দেওয়া আছে? স্যার প্রধান অক্ষের একটি বিন্দুতে মিলিত হচ্ছে, অভিসারী হচ্ছে। ক্লিয়ার?
আর যদি অবতল লেন্স হয় তাহলে সমান্তরাল রশ্মিগুলো চারদিকে ছড়িয়ে যাবে। এই জন্য অবতল লেন্সকে কি বলা হয়? অপসারী লেন্স, এবং উত্তল লেন্সকে কি বলা হচ্ছে? অভিসারী লেন্স। পড়ে রাখবে। নেক্সট বলেছে পরিবেশের ওপর চাপ কমাতে নিচের কোন নীতিটি সাহায্য করবে? পরিবেশের ওপর চাপ কমাতে গেলে কোন নীতি সাহায্য করবে? যখন আমাদের চাপ পড়ে তখন আমরা সিনেমা দেখি, আর সিনেমা, তাই তো? একদম আর সিনেমা এসব পুরস্কার পেয়েছে, ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছে। স্যার আর মানে কি? এখানে আর মানে হচ্ছে রিডিউস। আমাদের ক্ষেত্রে আর মানে কি? রিডিউস, মানে এখানে কম ব্যবহার করতে হবে। তাহলে যেগুলো আমাদের ক্ষতিকারক জিনিসপত্র সেগুলো কম ব্যবহার করতে হবে। রিইউজ, পুনর্ব্যবহার করতে হবে। আমাদের কিছু জিনিসপত্র আছে যেগুলো পুনরায় ব্যবহার করতে হবে, ইউজ অ্যান্ড থ্রো করে ফেলে দিলে হবে না, তাহলে জিনিসপত্র পরিবেশের ক্ষতি হবে। এবং রিসাইকেল, আবার যেগুলো আমরা ফেলে দিচ্ছি সেগুলোকে কিন্তু আবার রিসাইকেল করতে হবে, আবার সেগুলোকে যেন রিসাইকেল করে ব্যবহার করতে পারি সেরকম জিনিসপত্র করতে হবে, তাহলে পরিবেশের পক্ষে সেটা ভালো। এটা আমাদের বলি 3টে রুল, আর রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। মনে রাখবে, অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোন পরিস্থিতিটি প্রশমিত বা ভারসাম্যপূর্ণ বলকে প্রকাশ করছে? মানে একটা বল অন্য বলকে প্রশমিত করে দিচ্ছে, ভারসাম্য রাখছে, তাহলে সেটা কোনটা হবে আমার? অপশন এতে কি দেওয়া আছে দেখো বাবা, দুই ব্যক্তি একটি বাক্সকে বিপরীত দিক থেকে সমান পরিমাণ বল দিয়ে ধাক্কা দিচ্ছে। একদম, মনে করো একটা বাক্স রয়েছে, এই দিকে ধাক্কা দিচ্ছে, ওই দিকে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? তাহলে সেটা ভারসাম্যহীন, মানে ভারসাম্য অবস্থায় থাকবে, কোনো দিকে সরবে না। যদি এ বেশি বল দিত তাহলে ওর দিকে সরে যেত, ও বেশি বল দিলে ওর দিকে সরে আসতো, এইদিকে সরে আসতো। তাহলে এখানে যদি দুজন সমান বল দেয় তাহলে এই বস্তুটা ভারসাম্য অবস্থায় থাকবে, প্রশমিত অবস্থায় থাকবে। ব্রেক কষলে, পরেরটা পড়ে নাও তাও, ঠিক আছে? এটা আমার ঠিক উত্তর তো হয়ে গেল, পরের অপশন পড়ে নাও। ব্রেক কষলে একটি চলন্ত গাড়ি থেমে যাবে। ব্রেক কষলে যখন গাড়ি থেমে যাচ্ছে আমার, সেটা আমার প্রশমিত করছে না একে অপরকে, বা ভারসাম্যপূর্ণ বল আমরা বলতে পারবো না, ঠিক আছে? কেন? কারণ এখানে গতিজাড্য বলে একটা জিনিস আছে, সেটা কাজ করছে। গতিজাড্য তোমরা পড়বে। একজন ব্যক্তি সাইকেল চালিয়ে পাহাড়ে উঠছে, সাইকেল চালিয়ে যদি পাহাড়ে ওঠে, এখানে কোথায় ভারসাম্য বা প্রশমিত হচ্ছে একটা বল অন্য বল দ্বারা? তুমি বেশি বল প্রয়োগ করবে, তারপর না ঘর্ষণ বলকে অতিক্রম করে তুমি উপরের দিকে উঠবে, তাহলে প্রশমিত করতে পারছে না, এটা আমার হবে না। অভিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত একটা বল, অভিকর্ষের টানে একটা বল পড়ছে, তাহলে অভিকর্ষের টানটা নিশ্চয়ই বেশি রয়েছে, সেই জন্যই তো পড়ছে। যদি ও বল দিত ওপর থেকে আর তুমি এখান থেকে বল দিতে, দুটো সমান হয়ে যেত, তাহলে ও ভেসে থাকতো, পড়তো না, তাই তো? তাহলে এটা আমার উত্তর হবে না, অপশন এ আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন ধরনের জনন নিশ্চিত করে উভয় জনকের বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে সঞ্চারিত হবে? মানে পিতারও বৈশিষ্ট্য আসবে, মাতারও বৈশিষ্ট্য আসবে। কার মধ্যে আসবে? স্যার যৌন জননের মধ্যে আসবে। পিতামাতার বৈশিষ্ট্য না যৌন জননের মাধ্যমে সন্তানের মধ্যে চলে আসবে। পিতারও বৈশিষ্ট্য আসবে, মাতারও বৈশিষ্ট্য আসবে, যেমন মানুষের ক্ষেত্রে হয়, পিতারও এখানে ক্রোমোজোম আসে, মাতারও ক্রোমোজোম আছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে এসো। উদ্ভিদ এবং প্রাণী কোষের কোষ গহ্বর সম্পর্কে কোনটি সঠিক? কোষ গহ্বর বা ভ্যাকুয়েল। দেখো মনে রাখবে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ গহ্বর আকৃতিতে বড় হয়। যেমন উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো লেখা আছে লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়েল, এত বড় কোষ গহ্বর। এবং প্রাণী কোষের ক্ষেত্রে দেখো কোষ গহ্বর কিন্তু ছোট হয়, স্মল ভ্যাকুয়েল, ছোট ছোট কোষ গহ্বর পাওয়া যাচ্ছে। সংখ্যা একটু বেশি হলেও প্রাণী কোষের ক্ষেত্রে ছোট ছোট কোষ গহ্বর পাওয়া যায়, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রেও সংখ্যা একটু কম হলেও বড় বড় কোষ গহ্বর পাওয়া যায়, মনে রাখবে। তো উত্তর কি হবে? প্রাণী কোষে উদ্ভিদ কোষের চেয়ে বড় কোষ গহ্বর থাকে। প্রাণী কোষে বড় থাকে না দাদা, উভয় কোষেই কোষ গহ্বর থাকে না বলেছে, ভুল বলেছে। উভয় কোষেই কোষ গহ্বর সমান আকৃতির না। উদ্ভিদ কোষের বড় এবং প্রাণী কোষের ছোট কোষ গহ্বর থাকে। অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলেছে প্রাণীদের উপকলা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, মানে হচ্ছে তোমার আমাদের যে ত্বকের উপরে যে টিস্যুগুলো আছে তাকে আমরা বলছি না এপিথেলিয়াল টিস্যু। এর প্রধান কাজ কি? এটি পেশি এবং হাড়কে যুক্ত করে না, আমাদের দেহের উপরে রয়েছে, ত্বকের উপরে রয়েছে, এটা হবে না। এটি সারা শরীরে গ্যাস হরমোনকে পরিবহন করে, সারা শরীরের মধ্যে কি করে যাবে? হ্যাঁ, আমাদের শরীরের উপরের ভাগে রয়েছে। এটি দেহের অঙ্গ এবং গহ্বরগুলোকে আবৃত করে, একদম। এটি দেহের অঙ্গগুলোকে গহ্বরগুলোকে উপরে আবৃত করে রেখেছে এবং রক্ষা করছে। অপশন সি আমাদের সঠিক উত্তর। এরা অঙ্গগুলোকে যান্ত্রিক শক্তি আকার দিচ্ছে না, এটা আমরা বলতে পারবো না। অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, তৈরি হওয়া ডিএনএ প্রতিলিপিগুলি অনুরূপ হবে কিন্তু অভিন্ন নাও হতে পারে, এই কথাটির অর্থ কি? আমরা যখন দেখি যে আমাদের ডিএনএ কার মধ্যে আছে? ক্রোমোজোমের মধ্যে আছে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে। তো আমাদের এই ডিএনএ গুলো যখন নতুন করে ডিএনএ তৈরি করছে, কোষ বিভাজন হচ্ছে, তাই তো? তাহলে প্রতিটা কোষ আছে, কোষের মধ্যে নিউক্লিয়াস প্রত্যেকটা কোষে আছে। এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় জালিকা আছে, জালিকার মধ্যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, তাই তো? তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে মানে কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবেই, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় জালিকা থাকবেই, জালিকার মধ্যে
ক্রোমোজোম থাকবেই, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকবেই। তাহলে প্রত্যেকটা কোষে কোষে ডিএনএ আছে, প্রত্যেকটা কোষের মধ্যে ডিএনএ পাওয়া যাচ্ছে। তো যখন একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হচ্ছে তখন ডিএনএ গুলোকে তো যেতে হবে, অর্ধেক হতে হবে, ডিএনএ গুলোকে তো বিভাজিত হতে হবে। তো এই ডিএনএর যে বিভাজন হয় সেটাকে আমরা বলি প্রতিলিপিকরণ। দেখো এরকমভাবে একটা ডিএনএ আস্তে আস্তে দেখো দুটো ডিএনএতে পরিণত হয়ে গেল, প্রতিলিপিকরণ ঘটলো। এটাকে আমরা বলি ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ কি বলি বাবা? রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, এটাকে আমরা রেপ্লিকেশন বলছি। আর ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় আমরা ট্রান্সক্রিপশন বলি। আর উল্টো দিকে আরএনএ থেকে যখন ডিএনএ তৈরি হচ্ছে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন বলি। একটু পড়ে রাখবে, এগুলো পরীক্ষায় আসতে পারে। এবার আমরা চলে আসি ডিএনএ থেকে যে ডিএনএ তৈরি হচ্ছে সেখানে কি হয়, কিছু নতুন বৈশিষ্ট্য কিন্তু চলে আসতে পারে। তাহলে এখানে দেওয়া আছে প্রতিলিপি তৈরির মূল ডিএনএ নষ্ট হয়ে যায় না, মূল ডিএনএ নষ্ট হয়ে যায় না, মূলটা ভাগ হয়ে দুটো ডিএনএতে পরিণত হয়ে যায়। সব ডিএনএ প্রতিলিপি হুবহু একই রকম ক্লোন তৈরি হয়, হুবহু একই রকম নাও হতে পারে, বললাম একটু পরিবর্তন হতে পারে। ডিএনএ প্রতিলিপিতে সামান্য পার্থক্য থাকতে পারে, একদম সঠিক উত্তর। ডিএনএ যখন প্রতিলিপিকরণ করা হয় সামান্য কিন্তু পার্থক্য হতে পারে, এটা আমার ঠিক উত্তর। প্রতিটা ডিএনএ প্রতিলিপি একে অপরের সাথে সম্পূর্ণভাবে আলাদা হয়, সম্পূর্ণভাবে আলাদা হয় না, সামান্য পার্থক্য হয়। অপশন সি আমাদের সঠিক। নেক্সট কোশ্চেনে চলে আসো। পরের প্রশ্ন কি বলেছে? শুষ্ক HCl গ্যাস শুষ্ক লিটমাস কাগজের রং পরিবর্তন করতে পারে না। শুষ্ক HCl গ্যাস, HCl আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl কে তো আমরা বলি না হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি? HCl। কিন্তু অ্যাকচুয়ালি HCl যেটাকে আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা কিন্তু গ্যাস নয়, সেটা তরল। যখন তরল HCl হবে তখন আমরা তাকে বলবো হাইড্রোক্লোরিক অ্যাসিড, যখন শুষ্ক হবে তখন তাকে আমরা বলবো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তো এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তাহলে এই গ্যাসটা কখনো H+ আয়ন দেবে না। যদিও জলীয় দ্রবণে থাকে তাহলে H+ আয়ন দেবে, তাহলে ও অ্যাসিডের মতো আচরণ করবে। কিন্তু যখনও HCl হাইড্রোজেন ক্লোরাইড আকারে রয়েছে, গ্যাসীয় আকারে রয়েছে, তখন কিন্তু অ্যাসিড নয়। তাহলে ও কি করে রং পরিবর্তন করবে? রং পরিবর্তন করতে পারবে না। তাহলে কে করে করবে? না, ওকে তুমি জলীয় দ্রবণে নিয়ে যাও, ও অ্যাসিড হোক, তারপরে রং পরিবর্তন করবে। তাহলে উত্তর কি হবে? না, উত্তর হচ্ছে HCl কেবল জলে দ্রবীভূত H+ আয়ন মুক্ত করে। জলে দ্রবীভূত করলে তাহলেই ও H+ আয়ন মুক্ত করতে পারবে, ও যখন গ্যাসীয় অবস্থায় থাকবে তখন মুক্ত করতে পারবে না। আর মনে রাখতে হবে HCl এর মধ্যে কি বন্ধন আছে? সমযোজী বন্ধন আছে। অন্যান্য সমস্ত অ্যাসিডের মধ্যে আয়নীয় বন্ধন আছে বা তড়িৎযোজী বন্ধন আছে, কিন্তু HCl এর মধ্যে সমযোজী বন্ধন আছে, পড়ে রাখবে, পরীক্ষা এটাও আসতে পারে। একটি বলকে 5 সেমি লম্বা একটি মসৃণ তলের ওপর থেকে ছেড়ে দেওয়া হলো, নিচে পৌঁছানোর পর এটি একটি মসৃণ অনুভূমিক তলে চলতে থাকে। এটি কত দূর যাবে? দেখো, একটা তুমি 5 সেন্টিমিটার ওপর থেকে 5 সেন্টিমিটার লম্বা একটা মসৃণ ঢালু তল থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে, সে ওপর থেকে নিচে গড়িয়ে পড়লো, গড়িয়ে পড়ে সমতলে চলতে থাকলো। কত দূর পর্যন্ত যাবে তুমি বলতে পারবে? পারবে না। আমরা নিউটনের সূত্র অনুযায়ী জানি যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে আমরা যদি এখানে কোনো বল প্রয়োগ না করি তাহলে ও অসীম দূরত্ব পর্যন্ত যতদূর খুশি যেতে থাকবে। তাহলে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। আমি বলিনি, নিউটন বলে গেছে। তাহলে উত্তর আমাদের এখানে অসীম হয়ে যাবে সঠিক। নেক্সট প্রশ্নে চলে আসো। পরের প্রশ্ন কি বলেছে? পরমাণুর আকার সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? তার মানে পরমাণু সম্পর্কে এখানে জানতে চেয়েছে কোনটা ঠিক। পরমাণু সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না। পরমাণুকে সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি দেখতে পাবে না, একে দেখার জন্য তোমাকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কিন্তু ব্যবহার করতে হবে। পরের অপশন বলেছে সব পরমাণুর আকার একই হয়। কি করে হবে? সবার মধ্যে কি ইলেকট্রন প্রোটন সমান সংখ্যায় আছে? না দাদা, নেই। তাহলে সবার আকার সমান হবে না, তাহলে আমার অপশন বিও হলো না। পরমাণুর আকার ন্যানোমিটার পরিসরে হয়, একদম ঠিক। পরমাণুর আকার মাপার জন্য আমরা ন্যানোমিটার ইউজ করি। স্যার ন্যানোমিটার আবার কি? ন্যানোমিটার হচ্ছে, মনে রাখবে, 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, 10-এর মাথায় -9। তার মানে কি 1 তাকে ভাগ করবে, ডিভাইড করবে 1-এর মাথায় 10-এর মাথায় 9, মানে 1-এর পরে 9টা শূন্য দিয়ে। তাহলে এটাকে যদি আমি লিখি 1/10⁹ হবে। তার মানে এখানে 1-এর পরে 9টা শূন্য বসবে। ভাবো 0.8টা 0 তারপর 9, এত মানে ক্ষুদ্র হয়। পরেরটা কি দেওয়া আছে পড়ে নিই একবার। পরমাণু অণুর চেয়ে বড় হয়।
পরমাণু নিয়েই তো বাবা অণু তৈরি হয়, তাই না? তাহলে পরমাণু মিলে যদি অণু তৈরি হয়, এক বা একাধিক পরমাণু মিলে অণু তৈরি হচ্ছে, তাহলে অণুর আকারের থেকে পরমাণু কি করে বড় হবে? তাহলে এটাও আমার ভুল দেওয়া আছে। তাহলে অপশন সি এখানে আমার সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে এসো। পরের প্রশ্ন কি বলেছে? আরআরবি গ্রুপ ডি 27/12/2025 আসা প্রশ্ন বলেছে, অ্যালুমিনিয়াম অ্যানোডাইজিং এর প্রাথমিক উদ্দেশ্য কি? অ্যালুমিনিয়ামের ওপরে আমরা কি করি? বিভিন্ন ধাতুর ওপরে আমরা প্রলেপ দিই, তাই তো? যেমন অ্যালুমিনিয়ামের উপরে যদি আমরা প্রলেপ দিই তাকে অ্যানোডাইজিং বলা হচ্ছে। যেমন আমরা লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিই তাকে আমরা গ্যালভানাইজেশন বলছি। তো গ্যালভানাইজ লোহা, অ্যানোডাইজিং অ্যালুমিনিয়াম। তার কারণ হচ্ছে এর মরচে পড়ার হাত থেকে, ধাতুর ক্ষয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা একটা ধাতুর উপরে অন্য ধাতুর কি করছি? প্রলেপ দিচ্ছি। তাহলে কোন অপশানে আছে? আছে স্যার, এটি ক্ষয় প্রতিরোধ ক্ষমতা এবং উজ্জ্বলতা বাড়ানো। একদম অপশান নাম্বার বিতে রয়েছে, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হচ্ছে, এর উজ্জ্বলতা বাড়ানো হচ্ছে। অপশান বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি বস্তুকে দর্পণ থেকে 40 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। কোন দর্পণ থেকে স্যার? উত্তল দর্পণ থেকে। আর উত্তল দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে তার প্রতিবিম্ব তৈরি হচ্ছে। বলেছে দর্পণের বিবর্ধন বা ম্যাগনিফিকেশন কত হবে? আমরা জানি ফর্মুলা, দর্পণের বিবর্ধন বা ম্যাগনিফিকেশনের ফর্মুলা m=v/u। এম মানে কি বাবা? এম মানে হচ্ছে ম্যাগনিফিকেশন, মানে হচ্ছে বিবর্ধন, আর ভি মানে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দূরত্বকে আমরা ভি নাম দেব, আর ইউ হচ্ছে বস্তুর দূরত্ব বা বস্তুর দৈর্ঘ্য। তাহলে বস্তুর দৈর্ঘ্য তোমার নিচে হয়ে যাবে, আগে মাইনাস হবে। এবার গল্প হচ্ছে এখানে তোমাকে দেখতে হবে সিম্বলটা। আমরা যখন উত্তল দর্পণ দেখবো বাবা, উত্তল দর্পণের ক্ষেত্রে তোমরা জানো যে এর ক্ষেত্রে মাঝখানটা উঁচু হয়, দুপাশটা নিচু হয়, এদিকে আমাদের প্রতিফলক তল, তাই তো? বস্তু আমার এদিকে থাকে, বস্তু যদি এদিকে থাকে তাহলে আমরা জানি সাইন কনভেনশন রুল অনুযায়ী এটা যদি আমার মূল বিন্দু হয়, এদিকটা পজিটিভ দিক, এক্স এর পজিটিভ অক্ষ, এদিকটা হচ্ছে এক্স এর নেগেটিভ অক্ষ। তাহলে বস্তু যেদিকে আছে সেই দিকটা আমার মাইনাস হবে। কি হবে? মাইনাস হবে। তাহলে বস্তুর দূরত্ব তোমার 40 সেন্টিমিটার বলেছে, আমরা যদি সাইন দিয়ে লিখি তাহলে -40 আসবে। তাহলে আমি এখানে লিখছি বস্তুর দৈর্ঘ্যের জায়গায় -40। আর প্রতিবিম্বের দৈর্ঘ্য কি আছে? 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হবে। মনে রাখতে হবে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব সবসময় উল্টো দিকে তৈরি হয়, অসৎ বিম্ব তৈরি হয়। তো এই সাইডে প্রতিবিম্ব হবে। যদি এই সাইডে প্রতিবিম্ব হয়, সাইন কনভেনশন রুলে কি বলেছে না এই সাইডে হলে পজিটিভ হবে। তাহলে এই মানটা আমার +30 হবে। ক্লিয়ার? তাহলে প্লাস মাইনাস রুলগুলো কিন্তু জানতে হবে, শুধু অঙ্কের ফর্মুলা জানলে হবে না, এই প্লাস মাইনাস রুল পুরো ডিটেলস আমি শিখিয়েছি ক্লাসের মধ্যে, দেখবে। আর আগে একটা মাইনাস রয়েছে দাদা, মাইনাস বসিয়ে দিলাম। তাহলে এখানে 0 0 কেটে গেল, তাহলে প্লাসে মাইনাসে কি আসছে? মাইনাস। আবার এখানে একটা মাইনাসে মাইনাসে কি আসবে? প্লাস চলে আসবে। তাহলে +3/4। তাহলে উত্তর +3/4 অপশন এতে রয়েছে। তো অপশন এ আমার সঠিক উত্তর। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসবে, আর যারা পারবে তারা পরীক্ষার হলে কিন্তু হাসবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। স্যার নিচের কোনটি যৌগের বৈশিষ্ট্য নয়? যৌগ, দেখো যৌগ আলাদা জিনিস, মৌল আলাদা জিনিস, আর মিশ্রণ আলাদা জিনিস। স্যার মৌল কি? মৌল হচ্ছে আমাদের পৃথিবীতে 118খানা বর্তমানে মৌল আছে বা মৌলিক পদার্থ আছে, তার মানে তার মধ্যে অন্য কোনো পদার্থ মিশে থাকবে না। তাহলে 118খানার মধ্যে যে মৌলিক পদার্থ রয়েছে তার মধ্যে অন্য কোনো কেউ মিশে নেই। যেমন কার্বন, যেমন কার্বন সি থাকবে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, এর মধ্যে অন্য কেউ মিশে নেই। আয়রন, তাহলে এগুলো হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। আর একাধিক মৌলিক পদার্থ, দুটো বা তার বেশি মৌলিক পদার্থ জুড়ে যখন একসঙ্গে যুক্ত হয়ে তারা যখন যৌগ তৈরি করবে, তাদের ধর্ম পুরোপুরি আলাদা হয়ে যাবে। যেমন তোমাকে এক্সাম্পল বলছি, জল। দেখো বাবা, জল হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি হচ্ছে, তাই তো? হাইড্রোজেন H2, অক্সিজেন O2। তাহলে জল হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন নিয়ে তৈরি হচ্ছে। হাইড্রোজেন মৌলিক পদার্থ, অক্সিজেন মৌলিক পদার্থ, হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ, অক্সিজেন গ্যাসীয় পদার্থ। কিন্তু জল কিরকম পদার্থ? জল হচ্ছে তরল পদার্থ। তাহলে দুটো মৌল মিলে আমার একটা যৌগ তৈরি হচ্ছে, সেটা সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট হচ্ছে। ক্লিয়ার? আর মিশ্রণ কিন্তু অন্য। মিশ্রণ মনে করো তুমি জলের মধ্যে চিনি গুলে দিলে, তাহলে একটা তৈরি হলো, মিশ্রণ তৈরি হলো, কিন্তু সেটা ধর্ম আলাদা নয়, তাকে আলাদা করা যাবে। তারা একসঙ্গে গুলে গেছে, হ্যাঁ, একটা দ্রবণ তৈরি করেছে, মিশ্রণ তৈরি করেছে। তাহলে যৌগ আর মিশ্রণ বা দ্রবণের মধ্যে গুলিয়ে ফেললে হবে না। যৌগ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ, আর মিশ্রণ হচ্ছে তোমার সাময়িকভাবে মিশে যাচ্ছে কিন্তু পুরোপুরিভাবে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি করছে না। এবারে আমরা অপশনে আসি। বলেছে মৌলগুলো বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করে। ঠিক আছে দাদা, মানলাম। পরেরটা পড়ো। নতুন পদার্থের ধর্ম সম্পূর্ণ আলাদা হয়।
এটাও ঠিক আছে, মানলাম। তাহলে অপশন এ আমার ঠিক আছে, যে মৌলগুলো পরস্পরের সঙ্গে বিক্রিয়া টিক্রিয়া করছে, নতুন যৌগ তৈরি করছে। অপশন বি, নতুন পদার্থের ধর্ম সম্পূর্ণ আলাদা হয়। দেখো নতুন পদার্থের যে ধর্ম সেটা আলাদা হচ্ছে, ঠিক আছে, এটাও আমার ঠিক আছে। উপাদানগুলিকে ভৌত পদ্ধতিতে সহজেই আলাদা করা যায়, কিন্তু ভৌত পদ্ধতিতে সাধারণভাবে সহজে আলাদা করতে পারবে না। তুমি জল থেকে সহজে অক্সিজেন, সহজে হাইড্রোজেন বার করতে পারবে না। তুমি বললাম দাদা আপনার অক্সিজেন দরকার পড়ছে, আপনি এক কাজ করুন, আপনাকে জলে চুবিয়ে দেওয়া হলো, যা ওখান থেকে অক্সিজেন আছে, জলের সংকেত পড়িয়েছিলাম যে H2O হয়, ওখান থেকে অক্সিজেন আপনি নিয়ে নিন, ঠিক আছে, আপনাকে 5 মিনিট রেখে দেওয়া হলো, আপনি কি হবেন না বলহরি হয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে না, ভৌত পদ্ধতিতে আলাদা করা যাবে না, তাহলে এখানে আমার এই অপশনটা হবে না। পরেরটা পড়ো। প্রতিটা নতুন পদার্থের গঠন বা সংযুক্তি সবসময় স্থির থাকে। একদম ঠিক বলেছে, প্রতিটা নতুন পদার্থের গঠন যা হবে সেটা স্থির থাকবে। তুমি যতই জল তৈরি করো না কেন, প্রত্যেকটা জলের মধ্যে হাইড্রোজেন পরমাণু দুটোই থাকবে, অক্সিজেন পরমাণু একটাই থাকবে। তাহলে এখানে নির্দিষ্ট সংযুক্তি মেনে তৈরি হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড CO2, প্রত্যেকটা কার্বন ডাইঅক্সাইড তুমি যত তৈরি করবে, লাখ লাখ কার্বন ডাইঅক্সাইড তৈরি করো, প্রত্যেকটার মধ্যে কার্বন একটাই থাকবে, অক্সিজেন দুটোই থাকবে। তাহলে এরা নির্দিষ্ট গঠন মানছে, এটাও ঠিক আছে। তাহলে চেয়েছে কোনটা বৈশিষ্ট্য নয়, তাহলে নয় কোনটা, অপশন সি। নেক্সট চলে আসো। জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পদার্থ হিসেবে মুক্ত করলে কি ঘটবে? মানে বায়োডিগ্রেডেবল যারা জৈব ভঙ্গুর পদার্থ নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি ঘটবে বলেছে? তারা ওজোন স্তর ধ্বংস করে না, ওজোন স্তর ধ্বংস করে না। সরল উপাদানে বিয়োজিত হয়ে যায়, একদম সরল উপাদানে বিয়োজিত হয়ে যাচ্ছে। স্যার জৈব ভঙ্গুর পদার্থ কোনগুলো? দেখো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুটো জিনিস পড়ি, একটা জৈব ভঙ্গুর, একটা জৈব হচ্ছে অভঙ্গুর। জৈব অভঙ্গুর আমরা জানি পলিথিন, প্লাস্টিক, তাই তো, PVC, এগুলো হচ্ছে জৈব অভঙ্গুর। আর জৈব ভঙ্গুর হচ্ছে আমাদের প্রোটিন, ফ্যাট, আমাদের শর্করা, গ্লুকোজ, এরা হচ্ছে জৈব ভঙ্গুর পদার্থ, এরা ভেঙে যায়, তাই তো, এটা হচ্ছে ভেঙে যাচ্ছে। তাহলে প্রোটিন মনে রাখবে, প্রোটিন, ফ্যাট, গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট, গ্লুকোজ, এগুলো হচ্ছে কি বাবা, জৈব ভঙ্গুরের এক্সাম্পল। এরা কিন্তু নতুন উপাদানে বিয়োজিত হয়ে যেতে পারে। এবার পরের কোশ্চেনে চলে আসো। স্যার দুধের বিশুদ্ধতা নির্ণয় করতে আমরা কোন যন্ত্র ইউজ করি? দুধের বিশুদ্ধতা, দুধ যখনই আসবে, দুধ থেকে দই আসবে, তখনই আমরা পারবো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, তাই তো। তাহলে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থেকে মনে রাখবো ল্যাক্টোমিটার। তাহলে ল্যাক্টোমিটার, দুধ থেকে দই তৈরি করছে কে? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো ল্যাক্টোমিটার। ক্লিয়ার? এবার দেখো থার্মোমিটারটা তোমরা পড়ে রাখবে। থার্মোমিটার হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র। উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে থার্মোমিটার দিয়ে। হাইড্রোমিটার দিয়ে কি করা হচ্ছে? হাইড্রো মানে কি? জল। তাহলে জল বা তরল পদার্থের, তরলের আমরা আপেক্ষিক ঘনত্ব বার করতে পারছি। তরলের আপেক্ষিক ঘনত্ব বার করার জন্য আমাদের লাগছে হাইড্রোমিটার। আর একটা আছে হাইগ্রোমিটার। কমেন্টে বলবে হাইগ্রোমিটার দিয়ে কি মাপা হয়? এটা হচ্ছে হাইড্রো মানে জল, তরল পদার্থের আপেক্ষিক ঘনত্ব। আর ব্যারোমিটার দিয়ে স্যার বায়ুমণ্ডলের চাপ মাপা হচ্ছে। বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি হচ্ছে? ব্যারোমিটার। নেক্সট কোশ্চেনে চলে আসো। স্যার 500 গ্রাম ভরের একটা পাথরকে মাটি থেকে 20 মিটার উচ্চতায় তোলা হলো, তার স্থিতিশক্তি কি হবে? স্যার স্থিতিশক্তির ফর্মুলা mgh হয়। স্যার এম মানে কি? বস্তুর ভর। কত দেওয়া আছে দাদা? 500 গ্রাম। স্যার 500 গ্রাম দেওয়া আছে, ওটাকে তুমি কিলোগ্রামে নিয়ে আসো, 1000 দিয়ে ভাগ করে দিলে। আমি একবারে করে দিলাম, 500 গ্রামকে 1000 দিয়ে ভাগ করলাম, কিলোগ্রামে চলে এলো। বলেছে 20 মিটার উপরে তোলা হলো, তাহলে এখানে এইচ এর মান 20 মিটার দেওয়া আছে। স্যার জি এর মান কত? জি এর মান দেওয়া আছে 10, বসিয়ে দিলাম 10। তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, শুধুমাত্র 50 পড়ে আছে। তাহলে 50 জুল উত্তর হয়ে যাবে। অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর, কারণ শক্তির একক এসআইতে জুল হয়, কার্যের এককও জুল হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসো। কোষের কাজের উপর ভিত্তি করে তার আকার এবং আয়তন বিভিন্ন হয়। আমরা জানি যে কোষের কাজ বিভিন্ন রকমের হয়, তাই জন্য কোষের আকার এবং আকৃতি বিভিন্ন হয়। তার উপর ভিত্তি করে কোনটা এখানে সঠিক? অ্যামিবা অনিয়মিত আকার, একদম ঠিক, চলাফেরা এবং খাদ্য গ্রহণে সাহায্য করছে অনিয়মিত আকারটা। লোহিত কণিকা লম্বা শাখাযুক্ত, না দাদা। লোহিত কণিকা কি হয়? গোলাকার হয়, বৃত্তাকার হয়, দ্বি অবতল হয়। তাহলে এখানে লম্বা শাখাযুক্ত বলেছে, বার্তা পাঠায়, হবে না, ভুল বলেছে। এখানে লোহিত কণিকা অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, তাহলে এটা ভুল দেওয়া আছে। পেশিকোষ চ্যাপ্টা থালার মতো, পেশিকোষ চ্যাপ্টা থালার মতো নয়। পেশিকোষ হচ্ছে মাকুর মতো, মাঝখানটা মোটা, দু প্রান্ত সরু হয়, অক্সিজেন বহন করে, না দাদা। পেশিকোষের কাজ অক্সিজেন বহন করা না, অক্সিজেন বহন করা কার কাজ? লোহিত কণিকার কাজ। স্নায়ুকোষ গোলাকার হয়, না, স্নায়ুকোষ গোলাকার হয় না।
স্নায়ুকোষ কি হয়? দীর্ঘ হয়, শাখা প্রশাখা যুক্ত হয়। স্নায়ুকোষ মানে নিউরন, নিউরন চিন্তা করো, গোলাকার হচ্ছে না, পুরো দীর্ঘাকার হচ্ছে। তাহলে এখানে কি বলেছে? গোলাকার হবে না। খাদ্য সঞ্চয় করে, হবে না। স্নায়ুকোষ কি করছে? বার্তাকে বহন করছে, তাহলে বার্তা বহন করা কাজ কার? স্নায়ুকোষের। ভুল দেওয়া আছে, তাহলে অপশন এ একমাত্র আমার ঠিক উত্তর। দেখেছো, প্রত্যেকটা পয়েন্ট তোমাকে পড়তে হবে, কনসেপ্ট কিন্তু মাথার মধ্যে ঢোকাতে হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। পরের প্রশ্ন বলেছে, ফুলের স্ত্রী জননাঙ্গের মাঝখানের লম্বা অংশটাকে কি বলে? ফুলের স্ত্রী জননাঙ্গ, যাকে আমরা স্ত্রী স্তবক বলি, তাকে আমরা গর্ভকেশর চক্র বলে থাকি। তো গর্ভকেশর চক্রের নিচের দিকে কি আছে? গর্ভাশয়। তারপরে কি আছে? গর্ভদণ্ড। মাথায় কি আছে? গর্ভমুণ্ডু। সে গর্ভমুণ্ডের উপরে কি হয়? পরাগরেণু এসে পড়ে। তাহলে পরাগরেণু সেখানে পড়লো, তারপর এই লম্বা নালিকা দিয়ে গর্ভদণ্ড দিয়ে নিচে গর্ভাশয় চলে আসে, তারপরে নিষেক ঘটে। তাহলে জানতে চাইছে ওই লম্বা দণ্ডটাকে কি বলছে? স্যার গর্ভদণ্ড বলছে। কোন অপশানে আছে? অপশান এতে আছে। সহজ প্রশ্ন, সহজ উত্তর। নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে, উপযুক্ত পরিবেশে গাছের মূল কাণ্ড বা পাতা থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়াকে কি বলা হয়? দেখো, গাছের মূল কাণ্ড, পাতা, এগুলো থেকে যখন নতুন চারাগাছ জন্মায়, কোনো অঙ্গ থেকে যখন নতুন চারাগাছ জন্মায়, তাকে আমরা বলি অঙ্গজ জনন। তাহলে অঙ্গজ জনন কোথায় দেওয়া আছে? স্যার বিতে দেওয়া আছে। আর যখন ফুল থেকে বীজ হয়, ফুল থেকে ফল হলো, ফল থেকে বীজ হলো, সেখান থেকে চারাগাছ জন্মালো, তাকে বলছি আমরা যৌন জনন প্রক্রিয়ায় তারা বংশবিস্তার করছে। নেক্সট চলে এসো। নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন কি হয়? যেখানে বস্তু রাসায়নিক পরিবর্তনের ফলে নতুন পদার্থ তৈরি করে এবং সেটা আগের অবস্থায় আর কোনোভাবেই ফিরে আসে না, সম্পূর্ণ নতুন ধনবিশিষ্ট পদার্থ তৈরি করছে, তাকে আমরা বলছি রাসায়নিক পরিবর্তন। দেখো লেখা আছে এখানে, পেট্রোলের দহন, জলের বাষ্পীভবন, কাঁচের ভাঙন, লবণ ও জলের মিশ্রণ। কোনটা বলে মনে হচ্ছে? স্যার পেট্রোলের দহন বলে মনে হচ্ছে। পেট্রোল যদি একবার দহন হয়ে যায়, সেটা কিন্তু আগের অবস্থায় ফিরে আসে না, কিন্তু বাদ বাকিগুলোকে তুমি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। স্যার তড়িৎ বিশোধন, ইলেকট্রোলাইটিক রিফাইনিং পদ্ধতিতে অশুদ্ধ ধাতু নিচের কোনটিতে ব্যবহার করা হয়? দেখো, যখন আমরা তড়িৎ বিশোধন করি, তখন অশুদ্ধ ধাতুকে আমরা অ্যানোডের মধ্যে রেখে দিই। অ্যানোডের মধ্যে আমরা অশুদ্ধ ধাতুকে রাখি, আর বিশুদ্ধ ধাতুকে আমরা ক্যাথোডের মধ্যে রাখি। অ্যানোড আস্তে আস্তে ক্ষয় পায়, সেখানে অশুদ্ধ যে ধাতুটা আছে সেখান থেকে আস্তে আস্তে শুদ্ধ ধাতুটা ক্যাথোডের মধ্যে চলে যায়, আর অশুদ্ধ যে পদার্থগুলো থাকে সেটা অ্যানোডের মধ্যেই থাকে। এই জন্য অ্যানোডের শেষে একটা থকথকে কাদার মতো পদার্থ তৈরি হয়, যাকে আমরা অ্যানোড মাড বলে থাকি। কি বলি? অ্যানোড মাড বলে থাকি, পড়ে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। স্যার মানব মস্তিষ্কের কোন অংশ মানুষের চিন্তা করা, শেখার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে? আমাদের মস্তিষ্কের কোন অংশটা চিন্তা করা, ক্ষমতা, এগুলোকে বুদ্ধি বিকাশ এগুলো করছে? এগুলো করছে আমাদের অগ্র মস্তিষ্ক, যাকে আমরা বলছি সেরিব্রাম। তো সেরিব্রাম আমাদের শেখার ক্ষমতাকে, আমাদের চিন্তা করার ক্ষমতাকে, আমাদের বুদ্ধিকে, এগুলোকে কন্ট্রোল করছে অগ্র মস্তিষ্ক, সেরিব্রাম, মনে রাখবে। দেখে নাও আমাদের সেরিব্রাম বা অগ্র মস্তিষ্ক কোথায় রয়েছে। দেখো, এই দেখো, অগ্র মস্তিষ্ক হচ্ছে তিনটে পার্ট, ঠিক আছে? এই গুরু মস্তিষ্ক, এটাকেই মেনলি সেরিব্রাম বলে, এর সঙ্গে থ্যালামাস আছে, হাইপোথ্যালামাস আছে, এই তিনটে পার্ট মিলিয়ে অগ্র মস্তিষ্ক। তার মধ্যে সবচেয়ে যে বড় পার্টটা ধূসর বর্ণের, এটা আমাদের গুরু মস্তিষ্কের মধ্যে পড়ছে বা সেরিব্রামের মধ্যে পড়ছে। নেক্সট চলে আসো। একটি সুষম চুম্বক ক্ষেত্রের সমান্তরালে, সুষম চুম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখা বিদ্যুৎবাহী পরিবাহীর ওপর প্রযুক্ত বল কত হবে? যদি সমান্তরালভাবে রাখা হয়, তাহলে প্রযুক্ত বল 0 হয়। মনে রাখবে, অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে আসো। বলেছে, নিচের কোনটি একটি ঘ্রাণজ নির্দেশক হিসেবে কাজ করবে? বলেছে, একটি কঠিন পদার্থ যা অ্যাসিড এবং ক্ষার উভয় দ্রবীভূত হয়, দ্রবীভূত হওয়ার সঙ্গে ঘ্রাণের কি সম্পর্ক? হবে না। বলেছে, এমন পদার্থ যা অ্যাসিড এবং ক্ষারের গন্ধ পরিবর্তন করে। একদম, অ্যাসিড এবং ক্ষারের গন্ধ, কারণ এখানে বলেছে ঘ্রাণজ নির্দেশক, তাহলে গন্ধের সঙ্গে রিলেটেড হবে। পরেরটা কি দেওয়া আছে? পরেরটা দেওয়া আছে, একটি গ্যাস যা কেবল শক্তিশালী অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। শুধু কি শক্তিশালী অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে? না, শক্তিশালী ক্ষারের সঙ্গেও করতে পারে, তার দুর্বল ক্ষারের সঙ্গেও করতে পারে, দুর্বল অ্যাসিডের সঙ্গেও করতে পারে। তো এটা আমার হবে না। পরেরটা কি বলেছে? একটি তরল যা সব দ্রবণে রং পরিবর্তন করে। সব দ্রবণে যদি রং পরিবর্তন করে, তাহলে বুঝবো কি করে যে এটা অ্যাসিড দ্রবণ, এটা ক্ষার দ্রবণ, বা এটা কোনো প্রশম দ্রবণ? বোঝা যাবে না। তাহলে এখানে আমার অপশন বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। গাছ ঝাঁকালে ফল নিচে পড়ে কোন কারণের জন্য? দেখবো অনেক সময় দেখবে গাছ ঝাঁকাচ্ছে, ঠিক আছে, ফল নিচে পড়ছে, কোন কারণের জন্য? হ্যাঁ, গাছের ডালে মোটার মধ্যে ফল লেগে আছে, সেখান থেকে নিচে পড়ছে। সেটা কি গতিজাড্যের জন্য? না, গতিজাড্যের জন্য নয়, সেটা হচ্ছে অভিকর্ষ এবং স্থিতিজাড্যের জন্য। অভিকর্ষ এবং স্থিতিজাড্য দুটোর কারণের জন্যই কিন্তু গাছ থেকে ফল নিচে পড়ছে। চলে আসো পরের প্রশ্নে। দেওয়া আছে, ছোট ঘরে প্রতিধ্বনি বা
ইকো, পরিষ্কারভাবে শোনা যায় না কেন বা শোনা যায় না কেন? কি দেওয়া আছে? মূল শব্দ এবং প্রতিধ্বনির সময়ের ব্যবধান খুব কম হয়। একদম ঠিক উত্তর, প্রথমটাই বলে দিয়েছে, মূল শব্দ এবং প্রতিধ্বনির সময়ের ব্যবধান খুব কম হয়। তার কারণ একটা শব্দ করার পরে সেই শব্দ আমাদের মস্তিষ্কে 1/10 সেকেন্ড ধরে থাকে, যাকে আমরা শব্দ নির্বন্ধ বলে থাকি। তাহলে 1/10 সেকেন্ডের মধ্যে যদি পুনরায় আমাদের কানে অন্য শব্দ আসে, আমরা কিন্তু শুনতে পাবো না। তাই জন্য সামনেই যখন দেওয়াল হবে, ছোট ঘর হবে, সামনে দেওয়াল থাকবে, তাহলে শব্দ উৎপন্ন হওয়ার পরে ওখানে গিয়ে ও আঘাত পেয়ে আবার প্রতিফলিত হয়ে ফিরে আসবে, 1/10 সেকেন্ডের মধ্যেই ফিরে চলে আসবে। এই জন্য আমরা শুনতে পাবো না। তো অপশন এ আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এই শব্দের প্রতিধ্বনি শোনার জন্য তাহলে মিনিমাম ডিস্টেন্স কত হতে হবে, দেওয়ালের দূরত্ব কত হতে হবে? মিনিমাম ডিস্টেন্স তোমার হতে হবে 17 মিটারের মতো, কারণ 17 মিটার যাবে, 17 মিটার আসবে, 34 মিটার। আর 34 মিটার যখনই কভার করে যাবে, তার মানে আমরা বায়ুমণ্ডলে শব্দের গতিবেগ 340 মিটার পার সেকেন্ড ধরলে 1/10 সেকেন্ড কভার হয়ে যাবে। এগুলো সব ডিটেলসে কনসেপ্ট কিন্তু আমি কোর্সের ভেতর করিয়েছি, যারা ক্লাস করে তারা জানে। নেক্সট কোশ্চেনে চলে আসো। একটি গোলীয় দর্পণ ব্যবহার করে অসৎ, সমশীর্ষ এবং বড় প্রতিবিম্ব পেতে বস্তুকে কোথায় রাখতে হবে? দেখো কি বলেছে এখানে, গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের মধ্যে উত্তলও বলে দিয়েছে ওরা, অবতলও বলে দিয়েছে ওরা। মনে রাখবে, অসৎ প্রতিবিম্ব পেতে গেলে, সমশীর্ষ প্রতিবিম্ব পেতে গেলে এবং বড় প্রতিবিম্ব পেতে গেলে পারে তোমাকে কোন দর্পণ ইউজ করতে হবে? তোমাকে ইউজ করতে হবে অবতল দর্পণ। কারণ অবতল দর্পণের ক্ষেত্রে সমশীর্ষ, অসৎ, সমশীর্ষ মানে বস্তু মনে করো এখানে আছে, বস্তু এখানে আছে, তার সমশীর্ষ মানে একই দিকে শীর্ষ থাকবে, প্রতিবিম্ব তৈরি হলো উল্টো দিকে, উল্টো দিকে সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হলো, অসৎ প্রতিবিম্ব তৈরি হলো এবং আকারে বড় প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে বস্তুকে তুমি কোথায় রাখবে? ফোকাসের থেকে কম দূরত্বে, ফোকাস এবং মেরুর মধ্যে রাখতে হবে, অবতল দর্পণে রাখতে হবে, তাহলেই উল্টো দিকে অসৎ, সমশীর্ষ, বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে অবতল দর্পণ তো উত্তর হবে আমার। তাহলে অবতল দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে রাখলে, একদম ঠিক উত্তর, মেরু এবং ফোকাসের মধ্যে রাখলে। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলেছে দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যাকে আমরা RER বলছি, তার মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যাকে আমরা SER বলছি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে পার্থক্য কি? দেখো, কোষের মধ্যে একটা ইম্পর্টেন্ট কোষীয় অঙ্গাণু হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। কোথায় থাকে দাদা? নিউক্লিয়াসের কাছাকাছি অঞ্চলে। পুরো কোষের একটা কোষ আছে, পুরো একটা কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের কাছাকাছি অঞ্চলে এরকমভাবে জুড়ে, অনেকটা জায়গা জুড়ে অবস্থান করছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এবারে কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে তুমি দেখতে পাচ্ছ দানাদার অংশ দেখতে পাচ্ছ। এই দানাদার অংশগুলো হচ্ছে বাবা রাইবোজোম, রাইবোজোম লেগে আছে। এগুলোকে আমরা বলছি রাফ ইয়ার, মানে দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দেখো কিছু এখানে দানাদার অংশ নেই, মানে রাইবোজোম নেই। তাহলে এগুলো হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা SER। তাহলে এই দানাদার আর অদানাদার এর মধ্যে পার্থক্য করছে কে? রাইবোজোম। তাহলে RER এর মধ্যে রাইবোজোম থাকবে, SER এর মধ্যে রাইবোজোম থাকবে না। ক্লিয়ার? স্যার রাইবোজোম কি করে? রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, ঠিক আছে, এদের গায়ে লেগে থাকে। পরেরটা, নিচের কোন উপাদানটি বায়ুমণ্ডলের ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে? বায়ুমণ্ডলের মধ্যে ওজোন স্তর আছে, কোথায় আছে দাদা? ট্রোপোস্ফিয়ার আছে, তার ওপরে স্ট্র্যাটোস্ফিয়ার আছে। 0 থেকে মোটামুটি 15 কিলোমিটার পর্যন্ত ট্রোপোস্ফিয়ার হয়, তার ওপরে 15 থেকে 40-45 কিলোমিটার পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার হয়। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা গ্যাস পাওয়া যায়, ওজোন গ্যাস, যেটা কি করছে না অতিবেগুনি রশ্মিকে আসতে পৃথিবীতে রক্ষা করছে। এবার এই ওজোন স্তরের ক্ষতি করছে সবচেয়ে বেশি কে? অপশন নাম্বার বি, CFC, মানে ক্লোরোফ্লুরোকার্বন। অপশন বি হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। আমাদের ফ্রিজ থেকে, এসি থেকে বেশি উৎপন্ন হচ্ছে এই CFC। এছাড়াও মনে করো যে বায়ুমণ্ডলের ভেতর দিয়ে যখন প্লেন চলে, এরোপ্লেন চলছে, সেখানেও কিন্তু CFC গ্যাস কিন্তু উৎপন্ন হচ্ছে। চলে আসবো পরের কোশ্চেনে। বলেছে লিটমাস কাগজ ছাড়াও নিচের কোনটি দ্রবণ পরীক্ষা করার নির্দেশক হিসেবে কাজ করছে? আমরা তো লিটমাস পেপার জানি, অ্যাসিড দ্রবণে লাল হয়ে যায়, ক্ষার দ্রবণে বেগুনি হয়ে যায়। তো এখানে লিটমাস ছাড়াও বলেছে কোনটার নির্দেশক হিসেবে কাজ করছে? হলুদ এবং বাঁধাকপির রস, চিনি এবং জল, বালি এবং অ্যালকোহল, লবণ এবং ভিনিগার। উত্তর কি হবে? হলুদ এবং লাল বাঁধাকপির রস। সেটা একটা অ্যাসিড দ্রবণে, ক্ষার দ্রবণে কি হয়ে যায়? দেখো, লাল বাঁধাকপির রস অ্যাসিড দ্রবণে লাল বা গোলাপি থাকে, কিন্তু ক্ষার দ্রবণে সবুজ বা হলুদ রং কিন্তু হয়ে যায়। আর হলুদ হচ্ছে অ্যাসিড দ্রবণে এর কোনো বর্ণ পরিবর্তন হয় না, হলুদই থাকবে, কিন্তু ক্ষার দ্রবণে ব্যাটা আবার লালচে বাদামি রং হয়ে যায়। পড়ে রাখতে পারো, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, স্যার সাধারণত অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া কি উৎপন্ন হয়? অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট। মনে করো একটা ধাতু রয়েছে HCl,
মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর সঙ্গে তুমি একটা ধাতু বিক্রিয়া করাও, সোডিয়াম Na ধাতুর সঙ্গে বিক্রিয়া করিয়ে দিলে, তাহলে কি তৈরি করবে? Na এর সঙ্গে Cl যুক্ত হয়ে যাবে, NaCl তৈরি করবে, আর এখানে H পড়ে থাকবে, তাহলে এখানে Hটাকে আমরা H2 লিখবো, এখানে 2 দিয়ে দেবো, এখানে 2 দেবো, এখানে আমার 2 দিয়ে দিলাম, ব্যালেন্স করে নিলাম। তাহলে এখানে লবণ তৈরি হবে, আর কি তৈরি হবে না হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। লবণ আর হাইড্রোজেন গ্যাস আমরা দেখতে পাচ্ছি, উত্তর রয়েছে অপশান সিতে, লবণ হাইড্রোজেন গ্যাস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে আসো। স্যার বলের এসআই একক হলো নিউটন, 1 নিউটনকে মূল এককে প্রকাশ করতে বলেছে। আমরা জানি যে বল সমান সমান কি হয়, F = ma ফর্মুলা জানি না বাবা। তাহলে F মানে হচ্ছে বল, M মানে হচ্ছে বস্তুর ভর, আর A মানে হচ্ছে কি বাবা ত্বরণ। তাহলে বল সমান সমান ভর ইন্টু ত্বরণ হয়। তাহলে ভরের একক তুমি বসিয়ে দাও, বলের একক যদি নিউটন বলে তাহলে ভরের একক হবে কেজি এসআইতে, ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকেই তুমি লিখতে পারো কেজি মিটার S-2। কোন অপশানে আছে? কেজি মিটার পার সেকেন্ড, ডাইরেক্ট দেওয়া আছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান সিতে। নেক্সট কোশ্চেন, স্যার পশুপালনে দুগ্ধ উৎপাদনকারী মহিষদের কি বলা হয়? পশুপালনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দুগ্ধ উৎপাদনকারী মহিষ ব্যবহার করা হচ্ছে, তাদেরকে কি বলা হচ্ছে? ব্রয়লার, এখানে দেওয়া আছে সেলফিশ, লেয়ার্স, মিল্চ। উত্তর হবে আমাদের অপশন ডি, মিল্চ। মিল্চ আমাদের সঠিক উত্তর। এবার দেখো কিছু উন্নত প্রজাতির মহিষের নাম, দেখো এখানে লেখা আছে মুররাহ, নীলিরাভি, ঠিক আছে? মুররাহ হচ্ছে সবচেয়ে বেশি দুধ দেয়। আর গরুর মধ্যে উন্নত প্রজাতির গরু রয়েছে আমাদের এখানে, এখানে দেখো লেখা আছে হোলস্টেন রয়েছে, এখানে ফ্রিজিয়ান রয়েছে, হোলস্টেন ফ্রিজিয়ান। জার্সি গরুর নাম তোমরা পড়েছো, সবচেয়ে বেশি উন্নত হচ্ছে গির, হ্যাঁ শাহিওয়াল, এদের নাম তোমরা পড়ে রাখবে। এরা হচ্ছে তোমার উন্নত প্রজাতির গরু, এগুলো হচ্ছে মহিষ। নেক্সট চলে এসো। খামারের বর্জ্য পদার্থকে পচিয়ে জৈব পদার্থ এবং পুষ্টি সমৃদ্ধ পদার্থে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয়? দেখবে আমাদের বাড়িঘরের বিভিন্ন আনাজপত্র থেকে শুরু করে বিভিন্ন বর্জ্য পদার্থ যেগুলো পচনশীল এবং যেগুলোর পচনের ফলে কি হচ্ছে জৈব সার তৈরি হচ্ছে, হ্যাঁ পুষ্টি পাওয়া যাচ্ছে, উদ্ভিদদের পুষ্টি দিচ্ছে, তাদেরকে আমরা কি বলছি? কম্পোস্টিং বলছি। কি বলছি আমরা? কম্পোস্টিং নাম দিয়ে দিচ্ছি। বাড়ির যে আনাজপত্র, হ্যাঁ দেখবে আলুর খোসা থেকে শুরু করে বিভিন্ন সবজির খোসা থেকে শুরু করে এগুলো হ্যাঁ মাটির সঙ্গে মিশিয়ে কম্পোস্টিং করা হয়। একটি শব্দ তরঙ্গে মাধ্যমের কণাগুলো কি করে? শব্দ তরঙ্গের ক্ষেত্রে কি করে? মনে রাখবে শব্দ তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো মাধ্যমের সঙ্গে সমান্তরালভাবে যায়, ঘনীভবন তনুভবনের মধ্যে দিয়ে মাধ্যমের সঙ্গে সমান্তরাল হয়ে যাচ্ছে। আর আর আলোক তরঙ্গ যেটা তির্যক তরঙ্গ, সেই আলোক তরঙ্গ বা তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে মাধ্যমের সঙ্গে তরঙ্গের কণাগুলো লম্বভাবে যাচ্ছে, মাধ্যমের দিকে রয়েছে, তরঙ্গের কণাগুলো লম্বভাবে কিন্তু যাচ্ছে। এটা তির্যক তরঙ্গের ক্ষেত্রে, আলোক তরঙ্গ তির্যক তরঙ্গ। আর শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভস, যেখানে কি হচ্ছে মাধ্যমের কণাগুলো মাধ্যমের সঙ্গে কি হচ্ছে না তরঙ্গের কণাগুলো মাধ্যমের সঙ্গে সমান্তরালভাবে যাচ্ছে। চলে এসো এখানে। তাহলে ক্রমাগত ঘুরতে আছে না, প্রবাহের দিকের সাথে লম্বভাবে যাচ্ছে না, প্রবাহের দিক বরাবর কম্পিত হচ্ছে, হ্যাঁ অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসো। NaOH প্লাস HCl ইকুয়াল টু NaCl প্লাস H2O, এই বিক্রিয়াকে আমরা কি বলবো? দেখো NaOH প্লাস HCl এটা একটা ক্ষার, এটা একটা অ্যাসিড, বিক্রিয়া করছে, লবণ আর জল তৈরি হচ্ছে, লবণ আর জল তৈরি হচ্ছে, কিন্তু গল্প হচ্ছে এখানে N এর সঙ্গে Cl যুক্ত হচ্ছে, NaCl, আর H এর সঙ্গে OH যুক্ত হচ্ছে, কি তৈরি করছে? H2 তৈরি করছে। তার মানে এখানে দেখো প্রতিস্থাপন হচ্ছে, কিন্তু এখানে দেখো দুটো জিনিস প্রতিস্থাপন হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, এটাকে আমরা বিনিময় বিক্রিয়াও বলি। তাহলে এর একটা জিনিস ও নিচ্ছে, ওর একটা জিনিস এ নিচ্ছে, একে বিনিময় বিক্রিয়া বলে বা প্রতিস্থাপন বিক্রিয়া বলে, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলা হচ্ছে। অপশন নাম্বার তোমার বি আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পারমাণবিক সংখ্যা 10 যুক্ত একটি মৌলের প্রোটন সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা যদি 10 হয়, কারণ আমরা জেড দিয়ে প্রকাশ করি, এই নাম্বারটাই প্রোটন সংখ্যা, এই নাম্বারটাই ইলেকট্রন সংখ্যা, এটা মানেই 10, তাহলে উত্তর হবে আমার 10। নেক্সট কোশ্চেনে চলে এসো। একটি বৈদ্যুতিক সার্কিট সম্পর্কে কোন বিবৃতিটি এখানে সঠিক নয় বলেছে? বলেছে তড়িৎ প্রবাহ হলো ইলেকট্রনের প্রবাহের ফল, ঠিক বলেছে। ইলেকট্রনের প্রবাহ যেদিকে হয় তড়িৎ প্রবাহ তার উল্টো দিকে হয়। একটি সুইচ সার্কিট খুলতে বা বন্ধ করতে সাহায্য করে, একদম একটি সুইচ সার্কিট খুলতে বা বন্ধ করতে সাহায্য করে, সুইচ তুমি অন করে দিলে এখানে কারেন্ট চলতে শুরু করে দিল, এটা আমার ঠিক বলেছে। পরেরটা, প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রনের প্রবাহের দিকের বিপরীত, আমি বললামই যে তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রনের প্রবাহের দিকের বিপরীত হয়, ঠিক বলেছে। মুক্ত সার্কিটে বিদ্যুৎ প্রবাহিত হয় না, মুক্ত সার্কিট থাকলে, খোলা সার্কিট থাকলে সেখানে
সেখানে বিদ্যুৎ চলাচল করতে পারবে না। বদ্ধ সার্কিট হলে, ক্লোজ সার্কিট হলে সেখানে বিদ্যুৎ যেতে পারবে। তাহলে অপশন ডি ভুল উত্তর, আর এটাই আমার এখানে ঠিক উত্তর। এই যখন পুরো ক্লোজ আছে সার্কিট তখনই কিন্তু তোমার এখান দিয়ে তড়িৎ চলাচল করতে পারবে, বিদ্যুৎ যেতে পারবে, কারেন্ট ফ্লো হতে পারবে। মাঝখানে যদি মুক্ত হয়ে যায় কারেন্ট যেতে পারবে না। নেক্সট, নিচের কোনটি যান্ত্রিক শক্তির সঠিক বর্ণনা দেয়? যান্ত্রিক শক্তি মানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফলকে আমরা যান্ত্রিক শক্তি বলি। উত্তর হবে অপশন নাম্বার সি, গতিশক্তি স্থিতিশক্তির যোগফল। নেক্সট, কণার ব্যাপন কোনটিতে দ্রুততর হবে, তাড়াতাড়ি হবে? দেখো, ব্যাপন হচ্ছে গ্যাসের মধ্যে তাড়াতাড়ি হয়, তার সঙ্গে যদি তুমি তাপমাত্রা বাড়িয়ে দাও আরও তাড়াতাড়ি হবে। তাহলে বেশি তাপমাত্রার গ্যাসের ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়া কিন্তু তাড়াতাড়ি হবে। এবং ব্যাপনে কি হয়, বেশি ঘনত্ব থেকে দ্রাবকটা কম ঘনত্বের দিকে দ্রবণের মধ্যে ছড়িয়ে পড়ছে। তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের মধ্যে ছড়িয়ে পড়ে, সেটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, মানব নারী প্রজনন ব্যবস্থায় নিষেকের পরে কি ঘটবে? দেখো, যখন নিষেক ঘটে, শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়, নিষেক হয়, সেখানে জাইগোট তৈরি হয়। সেই জাইগোটটা কি হয় না ভ্রূণে পরিণত হয়। তাহলে নিষেকের পর ভ্রূণটা জরায়ুর স্তরে প্রথিত হবে এবং সেখানে আস্তে আস্তে ভ্রূণটা বড় হতে থাকবে। তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর। দেখে নাও, এখানে ফ্যালোপিয়ান টিউব রয়েছে। এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কি হয় না নিষেক ঘটে, শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়। এখানে নিষেক ঘটার পরে শুক্রাণু ডিম্বাণু এলো, শুক্রাণু আসে, ডিম্বাণু আসে, মিলিত হওয়ার পরে জাইগোট তৈরি হয়। সেই জাইগোটটা ভ্রূণে পরিণত হয়। ভ্রূণে পরিণত হওয়ার পরে জরায়ুর মধ্যে আস্তে আস্তে সেই ভ্রূণটা চলে আসে, প্রথিত হয়ে যায় এবং সেখানে বড় হয়। নেক্সট কোশ্চেনে চলে আসো। শূন্যস্থানে ভিন্ন ভরের দুটি বস্তুকে একই উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, কোনটি আগে পৌঁছবে? শূন্যস্থানে বলেছে। শূন্যস্থানে যদি দুটো বস্তুকে, একটা ভারী বস্তু একটা হালকা বস্তুকে নিচে ফেলে দাও, তাহলে তারা সমান সময়ে নিচে পড়বে। একটা পরীক্ষা ছিল, একটা পালক, মনে করো ছোটবেলায় পড়েছিল, একটা পালক এবং একটা কয়েন, হ্যাঁ, ওপর থেকে ফেলে দেওয়া হচ্ছিল, বায়ুশূন্য একটা পাত্রের মধ্যে দিয়ে ফেলে দেওয়া হচ্ছিল। দুটোই সমান সমান সময়ের অবকাশে কিন্তু নিচে পড়ছিল। তাহলে উত্তর কি হবে? দুটোই একই সময়ে মাটিতে পৌঁছবে। অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট, নিউরন সম্পর্কে কোনটা ভুল? নিউরন সম্পর্কে কোনটা ভুল? ডেনড্রাইট সংকেত গ্রহণ করে, একদম নিউরনের উপরের অংশ ডেনড্রাইট আছে, সেই সংকেত নিয়ে ডেনড্রনকে দেয়, ডেনড্রন কোষদেহকে দেয়, কোষদেহ অ্যাক্সনকে দেয়, অ্যাক্সন আবার পরের ডেনড্রাইটকে দিয়ে দেয়। তাহলে এটা ঠিক আছে। নিউরনে নিউক্লিয়াস থাকে না, এটা আমার ভুল বলেছে। নিউরনে নিউক্লিয়াস থাকে, তাহলে এটাই আমার এখানে কিন্তু ঠিক উত্তর হবে। পরেরগুলো আর পড়ার দরকার নেই। দেখো, আমাদের নিউরনের মধ্যে কিন্তু কোষদেহ রয়েছে, তার ভেতরে নিউক্লিয়াস রয়েছে, তো এটা আমার ভুল উত্তর। নেক্সট কোশ্চেনে চলে আসো। একজন ক্রীড়াবিদ একটি বৃত্তাকার পথে সুষম গতিতে দৌড়চ্ছে। ক্রীড়াবিদ একটা বৃত্তাকার পথের মধ্যে দৌড়চ্ছে, হ্যাঁ, সুষম গতি দৌড়চ্ছে। নিচের কোনটি সঠিক? কোনটা সঠিক বলেছে? ক্রীড়াবিদ স্থির গতিতে চলছেন, যা অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে পাওয়া যায়। একদম স্থির গতিতে চলছেন, অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে তার গতিবেগ পাওয়া যাবে, তাই তো? তাহলে এটা ঠিক বলেছে, আমার ঠিক বলেছে। অপশন পরেরটা পড়ি। পথ চলাকালীন ক্রীড়াবিদের গতি ক্রমাগত কমতে থাকবে। কে বলেছে কমতে থাকবে? এখানে তো বলেছে যে সুষম গতিতে চলছে। সুষম গতি মানে বাড়বেও না কমবেও না, তার মানে ভুল বলেছে। ক্রীড়াবিদের বেগের মান এবং দিক উভয় স্থির থাকে। বেগের মান এবং দিক কি স্থির আছে? বৃত্তাকার পথে ঘোরার সময় ওর দিক স্থির নেই, দিক ক্রমাগত পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে দিক স্থির নেই। গতিটি একটি অসম বৃত্তাকার গতি। অসম কি করে হবে? বলেই তো দিয়েছে সুষম গতি, তাহলে অসম হবে না এখানে, এটা আমার ভুল। তাহলে অপশন এ আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডা মানে খাবার সোডা। খাবার সোডার রাসায়নিক নাম হচ্ছে, আমরা পড়েছি সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এখানে বাই নেই, এখানে হাইড্রোজেন আছে, সোডিয়াম আছে, হাইড্রোজেন আছে, কার্বনেট আছে। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলেছে, কোনো শস্য বিন্যাস পদ্ধতিতে একই জমিতে একই সাথে দুই বা ততোধিক ফসল একটি নির্দিষ্ট সারিতে বা বিন্যাসে যখন চাষ করা হয় তাকে আমরা কি বলি? একটা নির্দিষ্ট সারি অনুযায়ী চাষ করা হচ্ছে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ইন্টারক্রপিং। কি বলবো আমরা? ইন্টারক্রপিং বলবো, যে মাঝে মাঝে অন্য চাষ করে দিচ্ছি আমরা। আর একটা হচ্ছে শস্য বর্তন, ক্রপ রোটেশন। এটা হচ্ছে একটা শস্য চাষ হলো, তারপরে অন্য শস্য আবার বসালে, সেটা উঠে গেল, আবার অন্য শস্য তুমি চাষ করলে, সেটা হচ্ছে শস্য আবর্তন। মিশ্র চাষ কি বাবা? মিশ্র চাষ হচ্ছে তোমার একই জমির মধ্যে মিশিয়ে দিলে, বিভিন্ন তোমার ফসলের দানাকে মিশিয়ে একসঙ্গে চাষ করা হলো, তাহলে সেটা হচ্ছে মিশ্র চাষ। আর এখানে ইন্টারক্রপিং মানে ধাপে ধাপে সামান্য জায়গায় এটা, তারপরে এটা, তারপরে এটা, এরকমভাবে চাষ করা হচ্ছে ইন্টারক্রপিং। মোনোক্রপিং মানে হচ্ছে তোমার একটা জিনিসই সারা জমি জুড়ে চাষ করা হলে তাকে বলছি আমরা মোনোক্রপিং। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন বলেছে,
স্থির তাপমাত্রায় অবস্থার পরিবর্তনের সময় শোষিত শক্তিকে কি বলে? যখন তাপমাত্রা স্থির থাকে, শুধু অবস্থার পরিবর্তন হয়, কঠিন থেকে গ্যাস হয়, কঠিন থেকে তরল হয়, তরল থেকে গ্যাস হয়, বা গ্যাস থেকে তরল, গ্যাসীয় থেকে তরল হচ্ছে, তরল থেকে আবার কঠিন হচ্ছে, এই যে পরিবর্তন, এগুলোকে বলছি আমরা লীন তাপ। বিভিন্ন টাইপের লীন তাপ হয়, গলনের লীন তাপ, কঠিনীভবনের লীন তাপ, বাষ্পীভবনের লীন তাপ, ঘনীভবনের লীন তাপ, এগুলো একটু পড়ে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। নিচের কোনটি একটি সমসত্ব মিশ্রণ? সমসত্ব মানে সবদিকে ঘনত্ব সমান। সবদিকে ঘনত্ব সমান, জল তেল হবে না, বালি লোহা হবে না, হ্যাঁ এখানে জল বরফ হবে না, বায়ু হবে। উত্তর অপশন নাম্বার ডি, সমসত্ব মিশ্রণ। নেক্সট, হাইড্রোমিটার হলো তরলের ঘনত্ব পরিমাপের একটা যন্ত্র। এটি কোন বৈজ্ঞানিক নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? দেখো হাইড্রোমিটার বলেছিলাম, হাইড্রো মানে জল, সেই জল থেকে আসবে তরল পদার্থ, তরল পদার্থের ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব মাপার জন্য আমরা হাইড্রোমিটার ইউজ করছি। সেটা হচ্ছে আমাদের আর্কিমিডিসের সূত্র অনুযায়ী বা আর্কিমিডিসের নীতি অনুযায়ী কিন্তু কাজ করে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন বলেছে অ্যাসিড সমস্ত ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সমস্ত ধাতুর সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করতে পারে? নাও তো করতে পারে। তাহলে সমস্ত ধাতুর সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করবে এরকম কোনো কথা নেই, তাহলে এটা ভুল বলেছে আমার। পরেরটা, সোনা আর প্ল্যাটিনামও অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস মুক্ত করে না। সোনা এবং প্ল্যাটিনাম এরা হচ্ছে মুক্ত ধাতু, এরা এরা হচ্ছে কম সক্রিয়, এরা সহজে কারোর সঙ্গে রিয়াকশন করে না, এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সবসময় হাইড্রোজেন গ্যাস দেবে না। অপশন বিও ভুল। তাহলে এ বি দুটোই হচ্ছে ভুল। আমার কি দেওয়া আছে? এ এবং বি দুটোই ভুল দেওয়া আছে অপশন নাম্বার ডিতে। চলে এসো নেক্সট কোশ্চেনে। যদি একটি সুষম ধাতব পরিবাহীর দৈর্ঘ্যকে তুমি দ্বিগুণ করে দাও এবং একই সাথে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও দ্বিগুণ করে দাও, তাহলে পরিবাহীর রোধের কি পরিবর্তন ঘটবে? আমরা রোধের ফর্মুলা জানি, আর ইকুয়ালস টু রো এল বাই এ। আগের ক্লাসগুলো দেখে নেবে, যারা এগুলো বুঝতে পারছো না, আগের ক্লাসগুলো সমস্ত কিছু করিয়েছি, আগে দেখবে 2-3টে ক্লাস দিয়ে দিয়েছি, সেই ক্লাসগুলোকে কভার করো। আর ইকুয়ালস টু রো এল বাই এ, যেখানে আমি কি বলছি, রো মানে রোধাঙ্ক, এল মানে পরিবাহীর দৈর্ঘ্য, এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার আমি কি করব? আর1 বার করব, যেখানে রোটা রোই থাকবে, এলটা কি বলেছে, দৈর্ঘ্যকে আমরা দ্বিগুণ করে দিয়েছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকেও আমরা দ্বিগুণ করে দিয়েছি। দুটোকে যদি দ্বিগুণ করে দিই তাহলে 2 কেটে যাবে, তাহলে রো এল বাই এই থাকবে, তার মানে আগের আরটাই থাকবে, একই থাকবে, রোধ মূল রোধের সঙ্গে কিন্তু সমান হয়ে যাবে, পরিবর্তন হবে না। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য লেখা আছে, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, এরকম সিম্বল। কম্পাঙ্ক লেখা আছে, আমরা এন দিয়ে প্রকাশ করি। স্যার গতিবেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, ভি ইকুয়ালস টু স্যার এন ল্যামডা ফর্মুলা হয় স্যার, তার মানে দুটোকে গুণ করে দিতে হবে। এন এর মান 680, ল্যামডার মান 0.5, তুমি গুণ করে দেখবে 340 আসছে কিনা বাবা। 340 মিটার পার সেকেন্ড উত্তর হয়ে গেল। ক্লিয়ার? জলের দরে ফলের রস। নেক্সট কোশ্চেন চলে এসো। যখন একটি অধিক সক্রিয় ধাতুকে কম সক্রিয় ধাতুর লবণে রাখা হয় তখন এটি কি করে? যখন অধিক সক্রিয় ধাতুকে কম সক্রিয় ধাতুর লবণে রাখা হয় তখন কম সক্রিয় ধাতুটি প্রতিস্থাপন করে নেয়। কম সক্রিয় ধাতুটা কি করে? প্রতিস্থাপন করে দেয়। নেক্সট কোশ্চেন চলে এসো। জীবদেহে পুষ্টি প্রক্রিয়ার প্রাথমিক উদ্দেশ্য কি? জীবদেহ যখন পুষ্টি করে তার প্রাথমিক উদ্দেশ্য কি হয়? না সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন অনুগঠন করা। না দাদা। বাহ্যিক উৎস থেকে শক্তি নেওয়া, কাঁচামাল সংগ্রহ করা। হ্যাঁ দাদা। দৃশ্যমান গতিবিধি, প্রজনন নিয়ন্ত্রণ করা। না দাদা। কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য বজ্র পদার্থ তৈরি করা। না, প্রধান উদ্দেশ্য হচ্ছে উৎস থেকে শক্তি নেওয়া, কাঁচামাল সংগ্রহ করা। অপশন বি। নেক্সট কোশ্চেন। ফর্মুলা ইউনিট মাস বলতে কি বোঝায়? ফর্মুলা ইউনিট মাস বলতে একটি যৌগের 1 মোলে মোট পরমাণুর ভরকে বোঝানো হয়। যৌগের সমস্ত পরমাণুর পারমাণবিক ভরের সমষ্টি করা হয়, নাকি পরমাণুতে একটি প্রোটনের ভরকে বোঝানো হয়, নাকি সমযোজী যৌগের একটা অণুর ভরকে বোঝানো হয়? উত্তর কি হবে? উত্তর হবে যৌগের সমস্ত পরমাণুর মধ্যে যে পরমাণুগুলো আছে সমস্ত পরমাণুর পারমাণবিক ভরের সমষ্টি করা হয়। অপশন বি। নেক্সট কোশ্চেন। একটি ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান কত হবে? ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান সবসময় 7-এর বেশি হবে, অ্যাসিডিক দ্রবণের পিএইচ এর মান 7-এর কম হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। এম ভরের একটা বস্তু এফ বল প্রয়োগ করে যা এ ত্বরণ সৃষ্টি করে, তাহলে ফর্মুলা আমার এফ ইকুয়ালস টু এম এ হয়, কিন্তু একই পরিমাণ বল 2m ভরের বস্তুর উপরে যদি দেওয়া হয় তাহলে তার সৃষ্ট ত্বরণ কত হবে? ত্বরণের মান চেয়েছে, তাহলে এখান থেকে এফ বাই এম ইকুয়ালস টু এ পেয়ে গেলাম। এবার আমরা পরের ক্ষেত্রে বার করে নেব। পরের ক্ষেত্রে একই পরিমাণ বল দিচ্ছি, এফ পরিমাণ বল কত বস্তুর উপরে দিচ্ছি? 2m ভরের বস্তুর উপরে দিচ্ছি। আমার এর মানটা a1 ধরে নেই, তাহলে এখান থেকে কি চলে আসবে? f বাই 2m ইকুয়ালস টু a চলে আসবে। তাহলে সৃষ্ট ত্বরণ কি হচ্ছে? আগেরটার থেকে হাফ হয়ে যাচ্ছে, a1 নাম দিয়ে দাও। তাহলে a1 কি হচ্ছে? আগেরটার থেকে হাফ হচ্ছে, f বাই m এর জায়গায় তুমি a বসিয়ে দাও, তাহলে a বসে গেল, নিচে 2 রয়েছে, তাহলে a বাই 2 ইকুয়াল টু a1, তার মানে উত্তর কি আসবে? a বাই 2। অপশন নাম্বার সি আমাদের
সঠিক উত্তর। পরের কোশ্চেনে চলে এসো, কার্বন কেন বিপুল সংখ্যক যৌগ তৈরি করতে পারে? এই কোশ্চেনটা আগের শিফটে এসেছিল, আগের ক্লাসে আমি কিন্তু বলেছি, দেখবে এটি ক্যাটিনেশন ধর্ম এবং চতুর্যোজ্যতা দেখাতে পারে। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। আগের ক্লাসগুলো কিন্তু দেখতে থাকবে। একটি মৌলের পারমাণবিক সংখ্যা কি দ্বারা নির্ধারিত হয়? পারমাণবিক সংখ্যা আইসোটোপে নিউট্রন সংখ্যা দ্বারা বোঝানো হয় না। ভর এবং আধানের পার্থক্য বোঝানো হয় না। নিউক্লিয়াসে মোট প্রোটন সংখ্যা বোঝানো হচ্ছে, হ্যাঁ। কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা বোঝানো হচ্ছে, এটাও ঠিক উত্তর হবে, কিন্তু সেটা পরমাণুর ক্ষেত্রে হবে, সব ক্ষেত্রে নাও হতে পারে। তো অপশন নাম্বার এখানে সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। ডিটাও হবে, যে কটা প্রোটন থাকে সে কটা ইলেকট্রন থাকে, কিন্তু পরমাণুর ক্ষেত্রে থাকে। যখন আয়ন হয়ে যাবে, আয়নের ক্ষেত্রে আবার পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন আলাদা হয়ে যায়। তো সঠিক উত্তর এখানে অপশন সি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু এখানে ডিটাও হবে, পরমাণুর ক্ষেত্রে হবে। ঠিক আছে, চলো নেক্সট। একটি সুতোর সাথে বাঁধা একটি পাথরকে বৃত্তাকার পথে ঘোরালে সে কিরকম গতি প্রদর্শন করবে? বৃত্তাকার গতি প্রদর্শন করবে, তাই তো, বৃত্তাকার গতি প্রদর্শন করবে। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 2 ওহম, 3 ওহম এবং 5 ওহম তিনটে রোধকে তুমি কি করলে? শ্রেণী সমবায় যোগ করে দিলে, সিরিজে যোগ করে দিলে। তুল্য রোধ কত হবে? আমরা জানি R ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3, সবগুলোকে যোগ করে দিলে শ্রেণী সমবায়ে তুল্য রোধ পাওয়া যায়। তাই স্যার 2 প্লাস 3 প্লাস 5 যদি করি আমরা, তাহলে 10 ওহম আমাদের উত্তর চলে আসবে। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনে চলে এসো, অ্যামিবার মতো জীবের অযৌন জনন পদ্ধতি কোনটি? অযৌন জনন পদ্ধতি হচ্ছে দ্বিবিভাজন, কারণ অ্যামিবা কি করছে না, একটা কোষ, সেই কোষটা সরাসরি দুটো কোষে ভাগ হয়ে যাচ্ছে, দ্বিবিভাজন করছে। নেক্সট কোশ্চেন, পারমাণবিক ব্যাসার্ধ সাধারণত কোন এককে পরিমাপ করা হয়? পরমাণুর যে ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ কোন এককে পরিমাপ করা হচ্ছে? কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে বলবে এই প্রশ্নের উত্তর। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলবে, এবং এরকম ক্লাস চাইলে সেটাও কমেন্ট বক্সে লিখবে, তাহলে এর পরবর্তী পার্ট আমরা পরের দিন আবার নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।